আচ্ছা, এটা আমার মনে হয় নামাইলই, তোমাদের সাথে সরাসরি কথাও বলা দরকার। এক মিনিট। স্লিপটা দেখা যেতে পারতেছি না, তো এটা খুলি। হ্যাঁ, তোমাদের সাথে সরাসরি দেখা হওয়া দরকার। ভিডিওটা আলিফ বন্ধ করো। হ্যাঁ আলিফ, ক্লিক কর, চলতেছে? ওকে ফাইন। সবাই দেখো, সবাই কি রেডি কিনা, সবাই রেডি কিনা এটা একটু দেখো। হ্যাঁ, এখন বাজে কয়টা? 9টা বাজার 10 মিনিটের মতো বাকি আছে। ঠিক আছে, আচ্ছা। আমাদের মিটিং নাম্বার, এটা অফিসিয়াল মিটিং নাম্বার 2। আইসো, তুমি তোমার কাজ শেষ হয়েছে? ভিডিও চলতেছে? আচ্ছা, তুমি একটু আরেকটু আগাও, তুমি অনেক দূরে মনে হইতেছে। আরো আগাও, আরো আগাও। তোমার হাতে কলম খাতা আছে? তোমার হাতে আছে? 9টা বাজার 10 মিনিট বাকি আছে। আচ্ছা, তো আমরা আজকে যে মিটিংটা করব, হ্যাঁ, এই মিটিংটা করব, এই মিটিং বা এই ট্রেনিং যাই বলো, হ্যাঁ, এটা মূলত আমাদের ট্রেনিং, মানে কিছু শেখার জন্য আমরা এখানে বসছি, ঠিক কি না? আমাদের ট্রেনিংটা হয় 2 রকমের। ট্রেনিংটা কয় রকমের? 2 রকমের। আমরা মূলত আজকে 2টা টপিকের উপরে আলাপ করব, সেটা হচ্ছে ট্রেনিং এর গুরুত্ব এবং ভিসা প্রসেসিং, এই 2টা বিষয় শুধু। হ্যাঁ, এরপরে এটার সাথে কথা বলতে যে রিলেটেড 2-4টা কথা আসতে পারে। তাহলে আমাদের টপিক কয়টা? 2টা। কয়টা? 2টা। ইম্পর্টেন্স অফ ট্রেনিং, ইম্পর্টেন্স অফ ট্রেনিং, ইম্পর্টেন্স, IMPORTANCE। হ্যাঁ, ইম্পর্টেন্স অফ ট্রেনিং। ট্রেনিং শব্দের অর্থ কি? প্রশিক্ষণ। কি? প্রশিক্ষণ। প্রশিক্ষণের গুরুত্ব নাম্বার 1। আর নাম্বার 2 হলো ভিসা প্রসেসিং। ভিসা প্রসেসিং এর আমরা কয়টা দেশ শিখবো? 2টা দেশ। কয়টা? 2টা দেশ। নাম্বার 1 হলো সৌদি, কুয়েত। নাম্বার 1 শিখবো কুয়েত। কুয়েতটা একটু ইজি। হ্যাঁ, আর নাম্বার 2 হলো সৌদি। নাম্বার 2 কি? সৌদি। সবাইকে ক্লিয়ার? আজকে সন্দীপ বলো তো কয়টা জিনিস শিখবো? কও কি কি? Importance of training, visa processing, এই 2টাই, মূলত 2টা। তুমি বলো। importance of training, visa processing এর মধ্যে 2টা, একটা হলো ক্রিয়েটর আর একটা হলো সৌদি। তুমি বলো। কোন দেশে ভিসা প্রসেসিং শিখবো? তুমি বলো। আমরা আজকে 2টা জিনিসের বিষয় শিখবো। একটা হলো ইম্পর্টেন্স অফ ট্রেনিং, মানে হলো ট্রেনিং এর গুরুত্ব কি, আর হলো ভিসা প্রসেসিং, যেটা ভিসা প্রসেসিং করা শিখবো, যেটার মধ্যে 2টা সাবজেক্ট আছে, যে কুয়েত আর হলো সৌদি আরব। আচ্ছা, তোমরা ব্যাপারটা ক্লিয়ার? ইম্পর্টেন্স অফ ট্রেনিং, যেহেতু এটা আমাদের ফার্স্ট কথা, এটাই আমরা আগে শিখি। আসলে আমরা এখানে যারা কাজ করতেছি, এদের অনেকেরই এটা ফার্স্ট প্রফেশন, অথবা গ্রামে তার প্রফেশন শুরু হয়েছে। সে কর্পোরেট লেভেলে এ পর্যন্ত হয়তো বা জব করা হয় নাই, কারণ বয়সের একটা ব্যাপার আছে। বয়স হতে হয় নাই কর্পোরেট লেভেলে সে জব করবে, তার এডুকেশনের শেষ হয় না অনেকের আছে, তাই কি না? এখন আসলে ট্রেনিং এর ইম্পর্টেন্স আছে কি না, এটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে, এবং ট্রেনিংটা কয় ধরনের এটাও আমাদের বুঝতে হবে। ট্রেনিং শব্দের অর্থ কি? ট্রেনিং শব্দের অর্থ কি? প্রশিক্ষণ। প্রশিক্ষণে কি করা হয়? নতুন নতুন বিষয় নিয়ে অথবা পুরনো বিষয়টা ঝালাই করা হয়। হয় নতুন বিষয় নিয়ে আলোচনা করা হয়, অথবা পুরনো বিষয়টা কি ঝালাই করা হয়। আমাদের মেমোরিটা আল্লাহ তাআলা যেভাবে মেক করছে বা বানাইছে, ক্রিয়েট করছে, এই মেমোরির বিভিন্ন পার্ট আছে। বিভিন্ন কি আছে? পার্ট আছে। কোনো পার্ট আছে টেম্পোরারি, একটা মেমোরিকে সে ধারণ করে রাখে। কোনো পার্ট আছে সেটা দীর্ঘস্থায়ী ধারণ করে রাখে, ঠিক কি না? কোনো পার্ট আছে সাময়িক, খুবই সাময়িক ধারণ করে রাখে, যে সে এখনই শুনছে কালকেই ভুলে যাবে, বা এখনই শুনছে বাসায় যেতে যেতে ভুলে যাবে।
মূলত এই পার্টটা মানে যেটা টেম্পোরারি পার্ট, সেটা কিভাবে আমাদের হলো, একটা হলো টেম্পোরারি মানে সাময়িক, আর যেটা স্থায়ী পার্মানেন্ট, এটা পার্মানেন্ট পার্টে কখন যাবে, যখন জিনিসটাকে গুরুত্ব দেওয়া হয়, যখন জিনিসটাকে কি গুরুত্ব দেওয়া হয়। এখন মনে করো এই যে এতগুলা মানুষ, তোমাদেরকে অনেক কিছু বলুন, সবকিছু ভুলে দেবা, সবকিছু কি ভুলে দেবা। এখন মনে করো আমি যদি জিহানের একটা থাপ্পড় মারি, এই কথাটা সবার মনে থাকবে যে 2 নম্বর মিটিংয়ে জিহানের থাপ্পড় মারা হয়েছিল, এটা যত বছর পরে বলতে চাও তোমার কি এটা মাথায় গাইতে থাকবো। কথাটা বুঝছো কিনা? তো এইগুলো হলো মানুষের এইভাবে মেমোরিতে এক একটা জিনিস আসে, ঠিক কিনা? তো আমরা এই যে ট্রেনিংটা করতেছি, হ্যাঁ, ট্রেনিংটা যে আমরা করতেছি, এই ট্রেনিংটা 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে আনুষ্ঠানিক ট্রেনিং, আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক ট্রেনিং। একটা হচ্ছে কি আনুষ্ঠানিক ট্রেনিং, আর একটা অনানুষ্ঠানিক ট্রেনিং। আনুষ্ঠানিক ট্রেনিং কি? এই যে আজকে যেটা করতেছি, তোমাদের একবার ডাইকা বইলা কইয়া একটা সিরিয়ালে মেনটেন করে তারপরে আমরা ট্রেনিংটা করতেছি। আবার অনানুষ্ঠানিক ট্রেনিং কি? তুমি প্রতিনিয়তই অনানুষ্ঠানিক ট্রেনিং এর ভিতরে আসো, প্রতিদিন কিছু না কিছু শিখতে। প্রতিনিয়তই কোনো না কোনো ভাবে। আজকে তুমি একটা রেস্টুরেন্টে গেছো, এই একটা খাবারের নাম জানো না, একটা খাবারের নাম জানো না, ধরো সি ফুড নামে যে জিনিসটা আছে এটা তুমি জানো না, একটা দোকানে যে শিখছো, এটাও তোমার একটা ট্রেনিং। এটা অনানুষ্ঠানিক ট্রেনিং, এটা তোমারে কোনো সবাই ডাইকা নিয়ে শিখায় নাই, ঠিক কি না? ধরো আজকে তুমি একটা কাপড়ের দোকানে গেছো, একটা নতুন স্টাইলের নাম জানো না, ধরো জগার্সেরই নাম জানো না, হইতেই পারে। এটা কি একটা অনানুষ্ঠানিকভাবে তুমি শিখে ফেললা, ঠিক কি না? তারপরে মনে করো আজকে তুমি একটা মুদির দোকানে গেছো, এটা খুবই নতুন আসছে, এটা তুমি নাম জানো না। আজকে ধরো আমার এক ফ্রেন্ড, সে তার বয়স আমার সমান, এখন আমি তাকে বললাম যে না, আমার ওয়াইফ ওই দিয়ে মানে ডাবের ভিতরে যে একটা লেউনের মতো থাকে না, শ্বাসের মতো, তো এটা দিয়ে পুডিং বানায়। এই পুডিং বানাইতে একটা কেমিক্যাল লাগে আগার আগার পাউডার। এখন আগার আগার পাউডারের নাম কি তোমরা সবাই শুনছো? কেউ শুনছে, কেউ শুনে নাই। এই যে এখন তোমরা নামটা জানলা, এটা দিলে ওটা অটোমেটিক পুডিং হয়ে যায়। তার মানে কি, এই জিনিসটা যদি আজকে এই আনুষ্ঠানিক ট্রেনিংয়ের মাধ্যমে না শুনতা, কোনো না কোনোভাবে তো শুনতা, শিখতা, জানতা, ঠিক কি না? তার মানে আমরা যারা মানুষ আছি, আমরা প্রতিনিয়তই আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে কি করি, কোনো না কোনোভাবে ট্রেনিং প্রাপ্ত হই। কথাটা কি ঠিক না বেঠিক? এবং আমরা এই ট্রেনিংগুলো কোনো কিছু মনে রাখি, কোনো কিছু মনে রাখি না, কোনো কিছু মনে রাখি, কোনো কিছু মনে রাখি না। এটা ডিপেন্ড করে যে আমি ওই ট্রেনিংটাকে বা ওই কথাটাকে কতটুকু গুরুত্ব দিচ্ছি, কতটুকু কি দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি। তার মানে তুমি যে কথাটাকে যত বেশি গুরুত্ব দিবা, সেটা তোমার টেম্পোরারি মাইন্ড থেকে সেটা তোমার পার্মানেন্ট মাইন্ডে তত তাড়াতাড়ি চলে যাবে। এবং একটা জিনিস সত্য, এবং এই জিনিসটাই সত্য, সেটা হলো মানুষের দুঃখের সময়টা বেশি মনে থাকে, মানুষের দুঃখের সময়টা বেশি মনে থাকে। তোমার সারাদিন যত সুখের সময় যাক, এটা তোমার মনে থাকবে না। একটা দুঃখের সময় যাক, একটা খারাপ মুহূর্ত যাক, এটাই তোমার পরের দিন মনে থাকবো, 1 বছর পর মনে থাকবো, 6 মাস পর মনে থাকবো, 10 বছর পরে মনে থাকবো। ধরো একটা বাবা, একটা ধরো ফুপা ফুপি, মানে এরা তো একটু পরিবার থেকে বাইরে, তারা তোমার সাথে অনেক সুন্দর আচরণ করতেছে, কোনোদিনও বলো নাই। একদিন হঠাৎ করে অনেক বড় একটা অনুষ্ঠানের সামনে তোমার সাথে খুবই খারাপ আচরণ করছে, এটা তোমার মন থেকে কোনোদিন যাইব না। এটা হলো মানুষের মনটা তোমার ভ্যালক্রো আর টেফলন, এই 2টা সিস্টেমে মানুষের মনটা, মানুষের এই যে মাইন্ডটা তৈরি হয়। মানে যেগুলো দুঃখের জিনিসগুলা, এগুলো মানুষ টেফলন একবারে ধরে রাখে, ভ্যালক্রোর মতো ছাইরা দেয়, সুখের জিনিসগুলো মানুষ মন থাকে না, এরকম একটা ব্যাপার আছে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই ট্রেনিংয়ের গুরুত্বটা বুঝতে হবে। ট্রেনিংটা 2 ধরনের, আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি। মাঝখানে যে জিনিসটা ভুলে গেছি, একটা লোকের মূল্য যে আমাদের এখানে একেবারে নতুন আসছে, ধরো আমাদের এখানে মোস্ট নতুন হলো ওই ভাইয়ের আগে ইয়াসিন। এখন ইয়াসিন আজকে সকালে একটা মেয়ের যে সে করতে আসছে, ভিসা প্রসেসিংয়ের জন্য আসছে, সেটা স্ক্যানিং না করে সে কপি করে রাখছে। এটা কি তার না পারা না জানা? সে জানে না যে এই ভিসা প্রসেসিংয়ের জন্য আসলে কি করতে হবে, জিনিসটা স্ক্যান করে রাখতে হবে। এই যে ইয়াসিনের এই ঘটনার প্রেক্ষিতে যখন বললাম, সে এরপর থেকে যখনই কেউ এরকম আননোন আসবে, কপি করতে বললেও তাকে জিজ্ঞেস করবে যে আপনি কি কাজে আসছেন, ঠিক কি না? একটা লোক ফটোকপি করতে আসছে, বুঝে যায় সোজা, ভাই আমার ফটোকপিটা দেন, এলো এক কথা। আরেকটা কথা হলো সে আসলে, ভাই আমার ভিসা প্রসেসিং এর জন্য এটা ফটোকপি করে রাখেন। তাহলে ভিসা প্রসেসিং এর জন্য কি ইয়াসিন আর ফটোকপি করবো ইয়াসিন? এখন থেকে জানা হয়ে গেল ভিসা প্রসেসিং এর জন্য আসলে কি করতে হবে, অরিজিনাল ডকুমেন্টটা, কোন ডকুমেন্টটা, ফটোকপি ডকুমেন্ট না, অরিজিনাল ডকুমেন্টটা
স্ক্যান করতে হইব। এই যে একটা সুন্দর মুহূর্তের মধ্যে আমরা জানলাম, এই জিনিসটা ওর মাথায় আরেকটু ভালোভাবে গাঁথবো, আরেকটু মাথায় ভালোভাবে গাঁথবো। অনেক সময় তোমাদেরকে এক একজনের এক একটা বিষয় ডাইকা ডাইকা বলি, যাতে করে জিনিসটাকে তোমরা ইম্পর্টেন্স দাও। আমি তো এটা এখান থেকে চিল্লাও বলতে পারি, পারি কি না? ওই যে যাতে করে তোমার মাথায় থাকে, এই জন্য জিনিসটা ডাইকা বলা। মানুষের মাথায় রাখার থাকার বিভিন্ন বিষয় আছে, কথাটা বুঝছো কিনা? না হলে তো মানুষ ইউটিউবে তো জ্ঞানের অভাব নাই। ইউটিউবে জ্ঞানের অভাব আছে? জ্ঞানের কিন্তু অভাব আছে? অভাব নাই, ইউটিউবে জ্ঞানের অভাব নাই। মানে ইউটিউব থেকে সব জ্ঞান নিয়ে দেবো, কারণ সে বুঝতে আছে যে ইউটিউবের জ্ঞানটা পুরো ফ্রি ফাও। এন থেকে আমি শিখতে চাইতেছি, কিন্তু পরে একটু পর মন চায় না গানটা দেখি, এই জ্ঞানটা না দেখি, মন চায় না নাটকটা দেখি, না একটা কমেডি সিন দেখি, ঠিক কি না? মূলত জ্ঞান কি মানুষের দরকার কি দরকার না? দরকার। ও যে জিনিসটা ভুলে গিয়ে একবার মাঝখানে মনে করছিলাম, আবারও মনে করতেছি, সেটা হলো একটা মানুষের পার্থক্য। যেমন ধরো মাহমুদের আর ইয়াসিনের পার্থক্য এখানে কিসের? জ্ঞানের। কিসের? জ্ঞানের। ইয়াসিন আসছে দেরিতে, ইয়াসিন আসছে দেরিতে, ওর ব্যাপারে এক্সপিরিয়েন্স কম, জানা কম, জ্ঞান কম। এই জন্য ইয়াসিনের মধ্যে আর মাহমুদের মধ্যে একটা জানার পার্থক্য হচ্ছে না। একটা মানুষ আইসা মাহমুদের থেকে যে পরিমাণ পাইবো, মানে নলেজ পাইবো বা ইনফরমেশন ডাটা পাইবো, হ্যাঁ, ইয়াসিনের কাছ থেকে কি ওটা পাইবো? এখন ইয়াসিনেও যদি মাহমুদের সমান সময়গুলো থাকে এবং গুরুত্ব দিয়ে থাকে, তাহলে ইয়াসিনে জানতে পারবো কি পারবো না? পারবো। তার মানে একটা মানুষের পার্থক্য কি? একটা মানুষের সাথে আরেকটা মানুষের পার্থক্য কোথায়? জ্ঞানে। একটা মানুষের সাথে আরেকটা মানুষের পার্থক্য কোথায়? জ্ঞানে। একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে আগেও বলছিলাম, বাংলাদেশের এক মন্ত্রিত্ব সে নতুন পাইছে বা উপমন্ত্রী সে নতুন হয়েছে, সেটা হলো তোমার টেলিযোগাযোগ খাতে। এখন বাংলাদেশের রাজনৈতিক সিস্টেম তো এরকম যে যে যেইটা সম্পর্কে জানে সেটা বিষয় না, তার কোনো লিয়াজু আছে কিনা তাকে একটা দেওয়া হয়, মানে তোমার তাকে একটা পদ দিয়ে দেওয়া হয়। এখন সেই মন্ত্রীকে প্রথম যেদিন বসানো হলো বা উপমন্ত্রীকে প্রথম যেদিন বসানো হলো, তো তাকে তার আশপাশে বসছে তোমার দেশি এবং বিদেশি বিভিন্ন ইঞ্জিনিয়াররা, যারা কিনা তোমার কেবল বা সাবমেরিন কেবল এক দেশ থেকে আরেক দেশে আনবে, কিভাবে আনবে, কত ফিট আনবে, কত ফিট নিচ দিয়া আনানো লাগবে, এই ব্যাপার নিয়ে তারা আলোচনা করতেছে। তো যে মন্ত্রী ধরো কমার্সে পড়ছে, সে এই ব্যাপারগুলো সম্পর্কে জানে, অথবা ধরো সে তার পড়াশোনা অন্য একটা লাইনে, তার কাজকর্ম অন্য একটা লাইনে, সে এই ব্যাপারটা সম্পর্কে জানে। তো ওই মন্ত্রীটা ভাবলো যে না, আমি এইটার সম্পর্কে তো তাদের সামনে কিছুই বুঝতেছি না, আমি যদিও মন্ত্রী কিন্তু এইসব প্রকৌশলীর সামনে আমি কিছুই বলতে পারতেছি না, আমি খালি মাথা বুঝলে হ না বুঝলে না, এরকম একটা কিছু করতেছে। আমার তাহলে নেক্সট মিটিংয়ে বুঝাই দেবো যে না, আমি আসলে বুঝি, আমি আসলে কি বুঝি। তো সে কি করলো, ওই নেক্সট মিটিংয়ের মধ্যবর্তী যে সময়টা, সেই সময়টাতে এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো সম্পর্কে সে জানার চেষ্টা করলো। সে জানার চেষ্টা করলো বিভিন্ন সোর্স থেকে, তোমার গুগল করে, চ্যাট জিপিটি মানে এআই করে বা ইউটিউব করে, বিভিন্ন সোর্স থেকে বই পড়ে বিভিন্নভাবে যারা বুঝে তাদের থেকে জানার চেষ্টা করলো। তো জানার চেষ্টা করে যখন সে নেক্সট মিটিংয়ে বসলো, তখন সে তাদেরকে নির্দেশনা দিতে পারতেছে, এই করো, এইভাবে এইভাবে করো। মূলত তার প্রথম মিটিং এবং দ্বিতীয় মিটিংয়ের পার্থক্য কোথায়? জানার না জানাতে, জানার না জানাতে। এখন আমরা যারা আছি, আমাদের জীবনেরও কিন্তু পার্থক্য এমন হবে, দেখবা যে এক জায়গায় 10টা বন্ধু, একটা বন্ধু খুব ভালো জানে বিভিন্ন বিষয় সম্পর্কে, তার কথাই সবাই মনোযোগ দিয়ে শুনে, কারণ সে জানে একটা বিষয় সম্পর্কে। এখন মনে করো তোমরা যারা এখানে ট্রাভেল এজেন্সিতে কাজ করতেছো, তোমার অনেকগুলো বন্ধু আছে, তারা বিভিন্ন সেক্টর সম্পর্কে জানে। এখন মানে নর্মালি এটাই হবে, যখন ট্রাভেল লাইনের কোনো কথা আসবে, তোমাকে স্পেস দিবে যে তুমি বলো এ ব্যাপারটা কি, এ ব্যাপারটা কি, এভাবে কি, ঠিক কি না? এখন তুমি যদি ভালো জানো, ভালো বলতে পারবা, তুমি যদি জানার মধ্যে তোমার ঘাটতি থাকে, কম বলতে পারবা। ঠিক একইভাবে যদি পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান হয়, তখনও কিন্তু কোনো না কোনোভাবে পরিচয় হয়ে যাবে যে না, তুমি একটা ট্রাভেল এজেন্সিতে জব করো, ঠিক কি না? বেতনের বিষয় না, তোমার জানার জ্ঞানটা শুধু মানুষ দেখতে চাইবে। এই বয়সে কিন্তু বেতনটা সে শুনতে চাইবে না। কেউ এই বয়সে আশা করে না যে তোমরা বেতন অনেক পাইবা, তোমার পরিবারও আশা করে না। তোমার পরিবার কি আশা করে তুমি এই বয়সে বেতন পাইবা 60-70 হাজার টাকা? আশা করে না, করে না। তাহলে তারা কি জানতে চাইবে যে তুমি কতটুকু জানো, তুমি কতটুকু জানো। এখন এই জানার ব্যাপারে কিন্তু এমনিতেই আসবো না। পৃথিবীর কোনো কিছুই কষ্ট মেহনত ছাড়া, কষ্ট মেহনত মানে নিজের শারীরিক কষ্ট এবং সময়, শারীরিক কষ্ট এবং সময়, এই দুইটা ছাড়া আসে না। কোনো ক্ষেত্রে টাকা পয়সাও ব্যয় করতে হয় জানার ক্ষেত্রে, ঠিক কি না? আমি ক্লাস 4 থেকে বা 5 থেকে তোমার কম্পিউটার চালাই,
ওই সময় আমি যখন সিডিটা প্লে করতে পারতাম, সিডিটা প্লে করে গান ছাড়তে পারতাম বা ছবি ছাড়তে পারতাম, এটারই মনে করতাম কম্পিউটার সব জেনারেলাইজ। ওই সময় তো এত কম্পিউটার অ্যাভেলেবেল ছিল না, বড় বড় কম্পিউটার ছিল। তো দেখতাম যে চাস্তো ভাইরা এগুলো ছাড়ে, আমি মনে করতাম যে তাহলে আমিও সব জানি। তো একটা দিন কেমনে কেমনে ক্লিক করতে গিয়ে কম্পিউটারের স্ক্রিনটা উল্টে গেল। তো আমি আবার কি হইলো, এ তো বুঝতেছি না, কথা বুঝছো? তো এই তো কিছু বুঝতেছি না। তো পরে এখন চাচিরও বলতে পারি না, চাস্তো ভাইয়েরও বলতে পারি না যে আমি কি জানি করে ফেলছি। তো চাস্তো ভাইয়ের অনেক ভয় টয় পাইয়া ফোন দিলাম, দেন ভাই মনে মনে আস এগুলো যেন তুই কন্ট্রোল শিফট আর ইদেরা এরো চিহ্ন দিরা ক্লিক কর। ক্লিক করলাম, জিনিসটা ঠিক হয়ে গেল। এটাও তো আমার একটা জানলাম। মানুষ বিভিন্ন পর্যায়ে পড়ে কিন্তু জানে, এবং মানুষের মর্যাদা হয় জানার মাধ্যমেই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলছে যে তারা কিভাবে সমান হয়, যে জানে আর যে জানে না। কথা বোঝো নাই? যে জানে আর যে জানে না তারা কিভাবে সমান হয়? তারা কোনোভাবেই সমান এক হইতে পারে না, ঠিক কিনা? এই জন্য জানার কোনো বিকল্প নাই, সব বিষয়ে জানতে হবে, এবং যে বিষয়ে আছে সেই বিষয়ে ফোকাস দিয়ে জানতে হবে। এখন মনে করো আমি এখানে ট্রাভেল লাইন সম্পর্কে জানতেছি, এখন আমি যদি আবার আরেকটা আলুর লাইন সম্পর্কে জানতে চাই, আমার জন্য কঠিন হয়ে যাবে। ওইটাতে আমি আবার নতুন হয়ে যাবো, ওইটাতে আবার নতুন করে এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। তার মানে আমি এই লাইনে যতটুকু নতুন, এর মধ্যে থেকে যদি আস্তে আস্তে আমি জানার চেষ্টা করি প্রতিনিয়ত, আমার সামনে ধরো একটা ভিডিও আসলো, আমি একটা ছবি 2 ঘন্টা দেখে ফেললাম, আমার জীবন থেকে অনেক বড় লস, ঠিক কিনা? একটা নাটক ধরো আধা ঘন্টা 1 ঘন্টা দেখে ফেললাম, অনেক বড় লস। তো আমি কি করি, আমি চেষ্টা করি যেন এই লাইনেরই কথাবার্তা দেখতে, এই লাইনের পোস্টগুলো সময় নিয়ে পড়তে, পুরা জানার চেষ্টা করি। এখনও আমি অনেক ট্রেনিং সেশনেও যোগদান করি, জিনিসগুলো জানার চেষ্টা করি। কথা বোঝা নাই? ফোকাসড হয়ে। তো মূল কথা হলো, আমাদের এই লাইনে জানার গুরুত্ব আছে, ট্রেনিংয়েরও কি আছে, গুরুত্ব আছে। ট্রেনিংটা আমাদের কাছে কারো ক্ষেত্রে বোঝা মনে হইতে পারে, যেন রাত্র আমি চলে যেতে পারতাম 9:30টার মধ্যে, আমার এখানে 10টা 11টা বাজে যেতে হলো, তাহলে মনে অনেক ক্ষতি হয়ে গেল। এখন আমাদের এখানে সময় এবং সুযোগ, এই দুইটা তো দিনের বেলা নাই। দিনের বেলা আছে ট্রেনিং করার সময়, সুযোগ, পরিবেশ, দিনের বেলা নাই। এখন আমাদের বাধ্য হয়েই সর্বোচ্চ এই সময় আমাদের শুরু করতে হবে। এখন এই সময় শুরু করলে একটু কষ্ট হবে, যেদিন ট্রেনিংটা হবে সেদিন হয়তো বা যেতে আমাদের একটু সময় লাগবে, বাসায় একটু কথা শুনতে হবে। কিন্তু বাসায় যদি আমরা বুঝাই বলি যে না, আমাদের আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানানো হয়েছে, যেটা আমাদের কাছে একটা ভ্যালু আছে, সব কিছুর কিন্তু একটা ভ্যালু আছে। আমি যে তোমাদের কাছে আজকে এই ভিসা প্রসেসিং বিষয়ে যে নলেজটা শেয়ার করব, এটার ভ্যালু মনে করো যে মিনিমাম 20 লাখ 30 লাখ টাকা। সব কিছুর কিন্তু একটা ভ্যালু আছে, একটা জ্ঞানের ভ্যালু আছে। তুমি যদি এই ভিসা প্রসেসিং এর এই নলেজটা আজকে যে আমার কাছ থেকে শিখতেছো, এটা যদি কোনো একটা পেইড ট্রেনিং সেশনে যা শিখতে যাও, তোমার এটার একটা ভ্যালু দিতে হবে না? সেখানে সে সবাইকে শিখিয়ে মাথা পিছু একটা অ্যামাউন্ট কিন্তু নিবে। এই যে ভাই কি শিখছেন, ভিসা আর জিডিএস যে শিখছে, ওনার 1 লাখ টাকার উপরে খরচ হয়েছে 4 মাসে। তো ওনার কি কত টাকা? 1,07,000 টাকা খরচ হয়েছে 4 মাসে। তো সে এই যে টাকাটা খরচ করছে, এটা কিসের পিছনে খরচ করছে? জ্ঞান অর্জন করার পিছনে খরচ করছে। ট্রেনিং, জ্ঞান অর্জন। এখন আমি অনেক কিছু ভেবে চিন্তে দেখছি, অনেক ট্রেনিং সেশনে যোগদান করে দেখছি, শুনছি যে আমি সব কিছুই বুঝতেছি, একটা জিনিসই বুঝতেছি না, সেটা হলো যে কর্মী ব্যবস্থাপনা আমি বুঝতেছি না, আমি নিজে বুঝতেছি না। আমি এই যত ট্রেনিং সেশনে যাই, হঠাৎ করে বলি দেন ঢাকা যাবো, হঠাৎ করে বলি দেন আজকে তাড়াতাড়ি চলে যাবো, এটা আমি যে শিখি, শুধু শিখার চেষ্টা করতেছি কর্মী ব্যবস্থাপনা, মানে তোমাদেরকে কিভাবে অ্যালাইন করা যায়, একটা লাইনে আনা যায় কিভাবে, তোমাদের সবাইকে কিভাবে ঠিক করা যায়, এটাই আমি শিখার চেষ্টা করতেছি। এগুলো শিখতে এক একটা জায়গায় এক একটা পয়েন্ট মাথায় আসে, এই পয়েন্টটা কার্যকর করা দরকার। তো এর মধ্যে একটা অন্যতম জিনিস হলো তোমাদেরকে কিছু সময় কনসাল্ট করা বা ট্রেনিং করানো, যাতে করে তোমরাও এই জ্ঞানগুলো নিয়ে মানুষকে দিতে পারো। ধরো আমাদের এখানে 5 জন লোক আসছে, একটা পক্ষ থেকে 2 জন, একটা পক্ষ থেকে 3 জন। এখন 2 পক্ষের তো একই সময় আমার বোঝানো সম্ভব না। কারণ তোমরাও যদি এগুলো বুঝদা, তাহলে জিনিসটা কত সহজ হয়ে যেত। এখন পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে আমার বুঝাইতে হয়, পাসপোর্ট সম্পর্কে খুব বেশি বুঝাইতে হয়, তোমরাও তো অর্ডারগুলো নিতে পারতেছো। এখন এই জিনিসটা ম্যান পাওয়ারের মধ্যেও আমি নিয়ে আসার চেষ্টা করছি, এবং অলরেডি বিলায়াত একদিন আমার ছাড়া ম্যান পাওয়ার একটা রিসিভ করছে, মনে হয় জিয়াদাও একদিন আমার ছাড়া ম্যান পাওয়ার রিসিভ করছে, তারপরে নাম কি, এই সন্দীপও 2 দিন ম্যান পাওয়ার রিসিভ করতে পারছে। আমি সামনে ছিলাম, কিন্তু ম্যান পাওয়ারটা রিসিভ পূর্ণ করছে, অর্ডার দিয়ে ডাইরেক্ট ম্যান পাওয়ার বাইরে গেছে। তার মানে কিন্তু এটাও একটা জ্ঞান থেকেই একদিন বুঝাইছি, তারপরে এটা পারছে, ঠিক কিনা?
এখন আমি ভেবে দেখলাম যে যদি তোমাদেরকে এগুলো বুঝাই দেওয়া না হয়, জ্ঞানটা যদি আমার কাছেই রাখি, ছড়াই না দিই তোমাদের মাঝে, তাহলে তোমরা এই সার্ভিসগুলো দিতে পারবা না। এবং তোমরা যখন এটা জানবা, তুমি যাকে আমি পুলিশ ক্লিয়ারেন্স ভালোভাবে শিখাই দিছি, সে আবার আরেকজনের শিখাই দিছো না? যাকে আমি পাসপোর্টটা ভালোভাবে শিখাই দিচ্ছি, সে আবার আরেকজনের শিখাই দিতে পারতেছো না? যাকে ভিসা আপলোডটা শিখাই দিচ্ছি, আরেকজনের শিখাই দিতে পারতেছো? তো তোমরাও এরকম শিখাই দিতে পারবা নেক্সট জেনারেশনগুলোকে, আমার আর এগুলো শিখাই দিতে হবে না। এবং তোমারও এই জ্ঞানের কিন্তু একটা ভ্যালু আছে। তুমিও কোনো সময় একটা সুযোগে একটা যদি ভালো অপরচুনিটি আসে, তুমি অপরচুনিটিটা নিয়ে নিলা, আমার কোনো সমস্যা নেই। সেটা যেই ধরনের অপরচুনিটি দাও, তুমি একটা ভালো প্রতিষ্ঠানে জব করো, প্রবলেম নাই। হ্যাঁ, তুমি একটা ভালো প্রয়োজনে প্রতিষ্ঠান দিয়ে নাও, তাতেও আমার কোনো সমস্যা নেই। কি বলছি কথাটা বুঝতে পারছো? কিন্তু তুমি যদি সীমিত জ্ঞান নিয়া মনে করো যে আমি অনেক কিছু হয়ে গেছি, তাইলে কিন্তু একটা সমস্যা। তখন তুমি জায়গায় জায়গায় ধাক্কা খাইবা। একটা ভালো ড্রাইভার আর একটা খারাপ ড্রাইভারের মধ্যে পার্থক্য কোথায়? কি? একজন ভালো একজন ভালো চালাতে পারে আর একজন চালাতে পারে না, একজন দুর্ঘটনা বেশি হতে পারে আর যার এক্সপিরিয়েন্স বেশি সে নিশ্চয়ই যে ভালো ভালো পারে, ঠিক না? তো আমাদের লাইনটাতে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এই জন্য এখানে আমার মনে হতে পারে যে আমি সব জেনে গেছি, আমার ট্রেনিংয়ের কোনো দরকার নেই, আমার ট্রেনিংয়ের কোনো কি নাই, দরকার নেই। কিন্তু আসলে কি তাই? আসলে তাই না। প্রতিনিয়ত প্রতিটা জিনিস শেখার বিষয় আছে। আমি যে আমার ধরো জ্ঞানের যেখানে পড়ে শেষ হয়ে গেছে, আগামীকাল রাতে আমি আরেকটা নতুন জ্ঞান শিখছি, ওটা আবার তোমার বলে দিলাম নাকি? তো এই জন্য আমাদের নিজের বড় মনে করতে নাই যে আমি সব পারি, এটা মনে করবো না। এবং আরেকটা জিনিস, কেউ যদি আমাকে কোনো কিছু শিখাইতে নেয়, সেটা যদি রিপিটেড হয়, আমি অলরেডি পারি, আমি কি অলরেডি পারি, ওইটা তাকে বলবো না যে আমি অলরেডি পারি। হইতে পারে আমি অলরেডি যে জিনিসটা পারি, যেভাবে পারি, সে আমাকে একটু অন্যভাবে শিখাবে, একটু যে অন্যভাবে শিখাই দিল, এটা আমার জন্য অনেক বড় কিছু হয়ে যেতে পারে। আমার কথাটা বুঝছো? কি বলছি বলো তো? আমি যেটুকু পারি অল্প বেশি পারি, যদি আমি জানার চেষ্টা না করি তোমার বলো জিয়াদে, বলো তো। আমি একটা কিছু পারি, কিন্তু অন্য কেউ আমাকে এই কাজটা শিখিয়ে দিতে পারে। আমি ওনাকে কোনোদিন বলবো না যে আমি এই কাজটা পারি। উনি আমাকে অন্য কোনো ওয়ে বা অন্য কোনো মাধ্যমে শিখিয়ে দিতে পারে, বা শেখানোর ওয়ে বা কাজটা করার ওয়ে অন্যরকম হতে পারে। কথাটা কি বলতে পারছো তোমরা? কথাটা বলতে পারছো? আমাকে কেউ যদি শিখাইতে নেয় একই জিনিস আমি পারি, কিন্তু এটা সে তার শিখানোর স্টাইলে কোনো একটা অন্য ক্লু আমি পেতে পারি। যেমন ধরো আমি এই মাজেদা একবার মোবাইলের সফটওয়্যারের, যেহেতু আমি ভাবলাম যে আমি সফটওয়্যারের কাজ পারি, মোবাইলের সাইটটাও শিখি, মোবাইলের সাইটটাও সাপোর্ট দিব না, আমার ছোটো ভাই হার্ডওয়্যারের কাজ করে। তো এটা শিখতে গিয়া আমি এই কাজটা কন্টিনিউ করতে পারি নাই। এটা তো অনেক জ্ঞানের প্রয়োজন, অনেক সোর্সিংয়ের প্রয়োজন। তো এখানে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখছি, এটা তোমাকেও শিখাই দিচ্ছি, তোমরা এটা অ্যাপ্লাই করতেছো। আমি শিখছি 25,000 টাকা, তুমি শিখছো ফ্রি। আমি শিখছি কয় টাকা দা? 25,000 টাকা, তুমি শিখছো ফ্রি। এটা কি জিনিস তোমরা কি জানো আজও? এত সহজ জিনিস। আমি ওইটা আমার ওই মোবাইলের কাজ শিখতে যাওয়ার আগ পর্যন্ত আমি পারতাম না। মোবাইলের কাজটা শিখতে যাওয়ার আগ পর্যন্ত কি পারতাম না। ওই মোবাইলের কাজ শিখতে গিয়ে আমার কোনো কাজ হয় না, কারণ আমি তো ওইটাই করি নাই খুব একটা। আমি শিখছি 25,000 টাকা দিছি তাকে, কিন্তু তুমি শিখছো ফ্রি। এই কাজটা কি তোমরা জানো কোনটা? এটাও জানো না। এটা হলো ওই যে আমরা দেখা গেছে যে এক জায়গায় একটা ফাইল আছে, ফাইলটারে কপি করে পরে আবার যখন আমি ফাইলটা আপলোড করুম, যে পাথটা পেস্ট করে দিই না, কন্ট্রোল ভি দিয়া পাথটা পেস্ট করে দিই না, পাথটা হিসাবে টাচ করে ওপেন দিলে এটা নেয় পড়লো। জিনিসটা ইজি না এবং মিসিং হয় না। আগে যখন আমি এটা পারতাম, জানতাম না যে এরকম কোনো সিস্টেম আছে, তখন আমি কি করতাম, খুঁজা লইয়া ওই জায়গায় যাই আবার এটা আপলোড দিতাম। এই জিনিসটা কি আমাদের এখানে এসে অনেকে শিখছো না? কথাটা বুঝছো কোনটা? একটা ফাইল তুমি ধরো ডেস্কটপে রাখছো, অথবা একটা ফাইল তুমি ডি ড্রাইভে রাখছো, ওইখান থেকে ধরো তোমার ভিসার কাজ করতে গিয়া বা পাসপোর্ট না পুলিশ ক্লিয়ারেন্সের কাজ করতে গিয়া ধরো এনআইডি কার্ডটাই তুমি জেপিজি কপি হোক বা পিডিএফ কপি হোক একটা ড্রাইভে রাখছো, সেখানে তুমি কপি দিয়া রাখলা। পরে তোমার যখন এটা ওইখানে আপলোড করা দরকার, তুমি তখন ওপেনে দিয়া ওই পাতটাতে, মানে ওই যে নিচে যে একটা গ্যাপ আসে ফাইলের গ্যাপ, ওইখানে তুমি পেস্ট করে দিলা, ওপেন দিলা, ওই জিনিসটা ওখানে আপলোড হয়ে গেল। এই জিনিসটা কি মনে পড়ে তোমাকে? তোমার মনে পড়ে? ইয়াসিনের মনে পড়ছে? বুঝছো কোনটা? তুমি বুঝছো? বোঝো নাই? তুমি বুঝছো? বুঝছো না? বোঝো নাই? বুঝি না, একবার দেখা আচ্ছা, ইমেল করার সময় তোমরা কেমনে ইমেল করো, বা হোয়াটসঅ্যাপ করার সময় কেমনে হোয়াটসঅ্যাপ করো? ওই যে কপি করে এনে যে মেসেজের মধ্যে ডাইরেক্ট কন্ট্রোল ভি দিই, কন্ট্রোল বি দিয়া দেন পাথটা পেস্ট করে দাও,
এটা মনে পড়ে? এই কথাটা মনে পড়ে? তোমার মনে পড়ে সন্দীপ? প্রতিদিনকার কাজ। এই জিনিসটা তোমরা কি ফ্রি শিখছো না? আমি শিখছি 25,000 টাকা দিয়ে কাজ শিখতে দেয়া, তারা পিট করছি, আমার সময়ও নষ্ট করছি, আমার জান মাল সময় তিনোটাই এনে নষ্ট করছি। নষ্ট করে আমার কাছে মনে হয়েছে শুধু এটাই আমি শিখছি, কারণ অন্যটি আমার আর কাজে লাগে নাই। কিন্তু এটা তো আমার আজীবন কাজে লাগতেছে, আমার নিজেরও লাগতেছে, তোমাকে আবার শিখে যাচ্ছে। তুমি তো মনে করতেছো যে এটা মনে এই সিস্টেমই, এই সিস্টেমটাই তো আমি তার থেকে জানছি টাকা দিয়া। কথাটা ক্লিয়ার? বুঝতে পারছো কথাটা? কথাটা বুঝাতে পারছি তোমাদের? এই ছোট ছোট ট্রিক্স গুলো কিন্তু আমাদের কাজ অনেক আগায় দেয়, ঠিক কিনা? যেমন ধরো বেলিয়াতে দেখতাম যে তোমার ওই অ্যারো চিহ্নর একটা পাশ শুধু ব্যবহার করতো, তো দেখলাম যে অ্যারো চিহ্নের একটা পাশ ব্যবহার করতে যে ও লাস্ট হিস্ট্রিতে চলে যায়, ও জাস্ট এক স্টেপ উপরে হিস্ট্রিতে যাইতে পারতেছে না। ও মনে করে যে এটা দিলে মনে হয় ভুল জায়গায় যায়, বা এটা দিলে আমার কাজ হইতেছে না। তো ওরা যখন হাতে কলমে ধরে দেখা দিলাম যে না, তোমার এইটাতে দিতে হবে, তাহলে তুমি একটা স্টেপ করে উপরে উঠবা, তাহলে তোমার কাজটা একটু সহজ হবে। ওইটা ওরা কয়েক সেকেন্ড বাঁচাই দিছে কিনা? বাঁচাই দিছে কিনা? আমার কথাটা বুঝতে পারো? শর্টকাট এই যে শর্টকাট গুলো তো সব আমাদের জানা নাই, সব আমাদের জানা নাই। এই জন্য বললাম যে এইগুলা কাজ শিখতে যায় মানুষের শরীরের যে কষ্ট লাগতে পারে, শ্রম যাবে, সময় যাবে, প্রয়োজনে টাকাও যাবে, কিন্তু আমাদের জ্ঞান অর্জন করতে হবে, ঠিক কিনা? তোমার হাদিসে পর্যন্ত আসছে যে জ্ঞান অর্জন করার জন্য প্রয়োজনে কোথায় যাও? সুদূর চীনে যাও। চীনে যাইতে টাকা লাগে, ভিসা লাগে, সবকিছু লাগে কিনা? তবু সেখানেও প্রয়োজনে কি বলছে? জ্ঞান অর্জনের জন্য যাইতে বলছে। তাহলে জ্ঞান অর্জনের গুরুত্বটা বুঝো। দোলনা থেকে কবর পর্যন্ত কি করতে বলছে? জ্ঞান অর্জন করতে বলছে। জ্ঞান অর্জনের গুরুত্ব আছে কি নাই? আছে। এই জন্য আমরা কি করব? এই ট্রেনিং গুলাকে আমরা মনের থেকে শিখবো, মনের থেকে নিব। প্রয়োজনে আমরা ট্রেনিং যখন শুরু হওয়ার আগেই তো আমরা বুঝতেছি যে আজকে ট্রেনিং হবে, বাসায় একটু জানাই দিলাম যে আজকে একটু ট্রেনিং হবে, আসতে আমার আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হতে পারে। এবং এই ট্রেনিংটা আজীবন না, আর আজীবন হইলেই বা সমস্যা কি? আমি তো জানতেই আছি, আমার তো জানা দরকারই। আমি যদি তোমাদেরকে এই সময়টা না জানাই আমি ছেড়ে দিই, তাহলে আমিও তো অন্য কাজ করতে পারতাম। তোমাদেরকে না জানা ছেড়ে দিয়ে আমার অলরেডি 3টা কাজ আছে, আমার এগুলো করতে হইব। তোমাকে ছেড়ে দিলেও আমার করতে হইব। তোমাকে এই ট্রেনিংটা না করাইলে আমার জ্ঞান আমার ভিতরে রইলো, ঠিক কিনা? আমার জ্ঞান আমার ভিতরে রইলো, আমি সবার তখন পারলাম বেশি, আবার কি করলাম, আমার কয়েকটা কাজও করতে পারলাম, টাকার কাজ কিন্তু করতেছি না। তোমাদেরকে যেহেতু আজকে শেখানোটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই জন্য সময় দিতেছি তোমাদেরকে এখানে। কথাটা ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো? এখন থেকে ট্রেনিংগুলো করবো শনিবারে, বৃহস্পতিবারে কেন করবো না? কারণ বৃহস্পতিবারের পরের বারটা আমাদের অফ ডে। তো অফ ডেতে আমরা বিভিন্ন পরিবেশে মিশে আমাদের হয়তোবা জিনিসটা হালকা হয়ে যাবে, আমাদের শিক্ষাটা হালকা হয়ে যাবে। আর যদি আমরা শনিবারে শিখি, রবিবার সোমবার বাকি বারগুলো আমরা কাজে লাগাইতে আস্তে আস্তে জিনিসটা আমাদের মাথায় পার্মানেন্ট হবে। কথাটা বুঝতে পারছো? তো আমরা এটা উৎফুল্ল মনে শিখবো, হ্যাঁ, উৎফুল্ল মনে, খুব খুশি হয়ে শিখবো। এবং কেউ যদি কোনো কাজ মন বেজার করে শিখে, সেটা তার মাথার ঢোকে না। তার মন বেজার মানে কি? তার মনের ভিতরে এবং এই ব্রেনের ভিতরে তো একটা কানেকশন আছে, এখানে একটা বেরিয়ার পড়ে গেল, বেরিয়ার। তো বেড়া দিয়া কিছু ঢুকতে পারে? তো ঢুকতে পারবো না। এই জন্য খুব উৎফুল্ল মনে শিখবো, এবং নিজেরা কখনো বড় মনে করবো না। ডাউন টু দি আর্থ, একটা কথা আছে, যে যত দুনিয়ার ভিতরে ডাউন টু দি আর্থ থাকবে, সে তত বেশি শিখতে পারবে। ডাউন টু দি আর্থ মানে কি? মাটির সাথে নিজেকে বড় মনে করবে না, সে মাটির সাথে মিশে যাবে, মাটি তো নিচু দিকে, নিজেকে নিচু মনে করবে, নিজেকে কি মনে করবে? নিচু মনে করবে। ডাউন টু দি আর্থ, ডাউন টু দি আর্থ। যে যত বেশি নিজেকে ডাউন টু দি আর্থ মনে করবে, সে তত বেশি জীবনে শিখতে পারবে। কি বলছি কথাটা বুঝছো? নিজেকে বড় মনে করা যাবে না। এই যে মনে করো আমরা সবাই স্বাভাবিক, কোনো অস্বাভাবিকতা নাই আমাদের ভিতরে। একটু ধরো রাস্তাটা যাইতেছি, রাস্তাটা অটো দিয়ে একটা ধাক্কা খেলাম, ব্রেনে হালকা আঘাত পাইছে, এবং আঘাতটা ব্রেনে সত্যিকার অর্থে কার্যকরভাবে পাইছে। কালকা থেকে দেখবা যেন একজনের প্রতি আরেকজনের চিনতে পারতেছে না, ওর কাছে আরেকজনের ভিক্ষা যাইতেছে, মানে ধরো ওর দাম দিতেছে না, বা আমি তোমাকে ধরো কোনো মূল্যায়ন করতেছি না, তোমার কাছে কালকা এসে আমি ভিক্ষাও চাইতে পারি, আমার মাথার ব্রেন অকেজ হয়ে গেছে, ঠিক কিনা? তার মানে আমাদের সবাই কি করতে হইব? ডাউন টু দি আর্থ। হ্যাঁ, নিজেকে বড় মনে করা যাবে না, নিজেকে ছোট মনে করতে হইব। খুবই অল্প সময়ের দুনিয়া, নাকি? নিজেকে কি মনে করতে হইব? ছোট মনে করতে হইব, এবং শিখার প্রতি সবসময় আগ্রহ থাকতে হইব। তোমার প্রাচীনকালে এক মনীষী এক দেশ থেকে আরেক দেশ হাইটটা যেত একটা জিনিস শিখার জন্য, একটা জিনিস
অনলি ওয়ান পিস একটা জিনিস শেখার জন্য চলে যেত। কথাটা বুঝছো? একটা জিনিস শুধু শেখার জন্য। তোমার এই যে যাদের কাছ থেকে আমি মোবাইলেরই শিখছি, এদের কাছ থেকে আমি শিক্ষার কিছু গুরুত্ব বুঝছি। এরা বলছে যে ভাই শুধু আইফোনের লকটা, একটা লক আছে যে মোবাইল দিয়া খোলে, মোবাইলের একটা কোড, এটা শেখার জন্য ইনস্ট্যান্ট 10 মিনিটে 10,000 টাকা দিচ্ছি। 10 মিনিটে কয় হাজার টাকা দিছি? আগে তো এত কিছু ইউটিউব এত কিছু ছিল না। ইউটিউবও দেখবা যত টিউটোরিয়াল আছে এখানে অনেক কিছু হাইড করে রাখে, অবশ্যই। সব কিছু শিখায় না। তার মানে এই শিখায় না কেন? এই জিনিসটার একটা কি আছে? ভ্যালু আছে। ভ্যালুটা টাকায়ও গণা যায়, টাকায়ও কি গণনা হয়। তার মানে এই ট্রেনিং এর কি আছে? একটা যথেষ্ট ভ্যালু এবং যথেষ্ট গুরুত্ব আছে। যথেষ্ট ভ্যালু এবং যথেষ্ট গুরুত্ব আছে। ধরো আজকে তোমাদেরকে আমরা কুয়েত ভিসা প্রসেসিং শিখাই দিলাম। এই ভিসা প্রসেসিং করে তোমরা আমাদের জন্য বা অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য বা নিজের জন্য অনেকগুলো টাকা ইনকাম করতে পারবে না? হ্যাঁ, তার মানে এটার একটা অনেক বড় একটা ভ্যালু আছে না? আচ্ছা, তাহলে আমরা আমাদের ট্রেনিং এর ইম্পর্টেন্সটা কি বুঝতে পারছি সবাই? ট্রেনিং কি আমরা এখন থেকে কিভাবে শিখবো? ট্রেনিংটা আমরা কিভাবে শিখবো? গুরুত্ব সহকারে, ভালোবেসে, মন থেকে শিখবো। মনে থাকবো? ঠিক আছে, আমরা এখন পরবর্তী নেক্সট লেসনে চলে যাই, সেটা হলো কুয়েত ভিসা প্রসেসিং। কুয়েত ভিসা প্রসেসিং, কুয়েত ভিসা প্রসেসিং। ভিসা প্রসেসিং কি এটা আমাদের আগে বুঝতে হবে। হ্যাঁ, প্রসেস শব্দের অর্থ হলো প্রক্রিয়াকরণ। প্রসেস শব্দের অর্থ কি? প্রক্রিয়াকরণ। আর প্রসেসিং জিনিসটা সবসময় একবারে ধৈর্য লাইলাম হয়ে গেল না, ধরলাম আর হইলো এমন না, ধরলাম আর হইলাম এমন না। প্রসেসিং জিনিসটাই সবসময় কয়েকটা ধাপে ধাপে হবে। কয়েকটা কিসে হবে? কয়েকটা কিসে হবে? কিসে হবে? ধাপে ধাপে, এক ধাপে হবে না, এক ধাপে হবে না, এক জিনিস দেওয়া হবে না। প্রসেসিং মানে প্রক্রিয়াকরণ বা প্রক্রিয়াকরণ। হ্যাঁ, তো এই জিনিসটা কি হবে না? একবারে হবে না। কিভাবে হবে? কিভাবে হবে? ধাপে ধাপে হবে। তো এই কুয়েত ভিসা যখন মানুষ পায়, কুয়েত ভিসা যখন পায় তখন তারা আমাদের সাথে যোগাযোগ করে যে ভাই আপনাকে কুয়েত ভিসা প্রসেস করেন। তাহলে কুয়েতের ভিসাটা দেয় কে? এগুলো তো তোমাদের জানতে হইব। কুয়েতের ভিসা কিন্তু দালাল দিতে পারে না, দালালের কোনো ক্ষমতা নাই। কুয়েত এম্বাসিও দিতে পারে না, এটা কুয়েত থেকে আসতে হইব। এটা কফিল সরাসরি দিতে পারে না। কফিল কিন্তু এমন না জানে একটা কাগজ দিয়ে দিল এটা ভিসা, এমনও না। কফিল তার দেশের যে এম্বাসি আছে, কথাটা বুঝার চেষ্টা করো, কথাটা বুঝার চেষ্টা করো। কফিল মানে যে কফিল শব্দের অর্থ মালিক, মানে তার দেশের একটা প্রতিষ্ঠানের সে মালিক, কুয়েতি লোক বা অন্য দেশি লোক হোক, কিন্তু তার দেশের বৈধ মালিক। তো সে রিকোয়ারমেন্ট জানাবে তার দেশের এম্বাসিকে যে আমার প্রতিষ্ঠানে 2 জন লোক লাগবে কর্মী হিসাবে, বা 1 জন লোক লাগবে কর্মী হিসাবে। সেটা আমি বাংলাদেশ থেকে কুয়েতি এম্বাসি, কুয়েতি এম্বাসি, কুয়েতি এম্বাসি। এবং কাজটা হবে কুয়েতি এম্বাসি এবং বাংলাদেশি এম্বাসির যোগ সাজসে। কারণ লোক নিব কোন দেশি লোক? বাংলাদেশ থেকে লোক নিব। আর লোক নিব কে? কুয়েতি লোক। কুয়েতি লোক বাংলাদেশিকে নিবে। তাহলে কি শুধু সে চাইলো বাংলাদেশ থেকে লোক নিব, বাংলাদেশের লোকটা চাইলে যেতে পারবো? তাহলে জিনিসটা অবৈধ হয়ে গেল। কি হয়ে গেল? এই আলোচনাগুলো তোমাদের আসলে বুঝতে হবে, এই আলোচনাগুলো বুঝতে হবে। হ্যাঁ, এই আলোচনাগুলো কি কারো কি পানি খাওয়ার দরকার আছে? পানি খাইলে ঘুম কাটবো এমন কিছু আছে? ইয়াসিন কথাটা বুঝতেছো? একটু সবাই পানি খেলো, পানি খেলো, পানি খাবে, পানি খাও, এনে ধরো পানি খাও, পানি খাও। ইয়ে দাও, বাইরে দাও, পানি দাও। পানিটা আমার কাছে দাও, দাও। এই যে দেখো, সবাই কি ঠিক হয়েছ? ঠিক হয়েছেন সবাই? ঠিক হয়েছো? সন্দীপ ঠিক হয়েছো? তো সর্বপ্রথম যে ভিসাটা আসবো এটা একটু কালারাইজ প্রিন্ট করা দরকার ছিল, সমস্যা নাই, কিন্তু ভিসাটা দেখতে এরকম। কুয়েতি ভিসাটা দেখতে কি এই যে ভিসাটা দেখতে পাও সবাই? দেখতে পাচ্ছেন? ভিসাটা দেখতে এইরকম,
বুঝতে পারছেন? ভিসাটা দেখতে কিরকম দেখছেন? এটা হলো ভিসা। এই ভিসা আসার পরে তার স্টেপ বাই স্টেপ কিছু কাজ করতে হবে, স্টেপ বাই স্টেপ কিছু কাজ করতে হবে। এই স্টেপগুলো সবাই একটু লিখে রাখো। স্টেপ বাই স্টেপ কিছু কাজ করতে হবে, স্টেপগুলো সবাই লিখে রাখো। সর্বপ্রথম তার ভিসাটা আসার পরে যেটা করা লাগবে সেটা হলো তার পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করে ফেলা উচিত। ভিসা আসার আগে, ভিসা আসার পরে এই কটা কাজ একসাথে করলে তার জন্য ভালো। পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন আর বিএমইটির রেজিস্ট্রেশন। পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন আর বিএমইটি রেজিস্ট্রেশন। এবং সে যদি নতুন হয় তার উচিত তার জন্য 3 দিনের ট্রেনিং। পুরুষ হলে 3 দিনের ট্রেনিং। মহিলারাও কিন্তু কুয়েত যেতে পারে। মহিলাও 2 মাসের ট্রেনিং। মহিলাও কয় মাসের ট্রেনিং? 2 মাসের ট্রেনিং। মহিলা তুমি খুব একটা যাত্রী পাইবা না, পাইলেও তো তুমি যদি এরা বলো 3 দিনের ট্রেনিং করতে, তাহলে তো সে ধোকা খাইবো। অনেক মহিলাই আছে 3 দিনের ট্রেনিং করে পরে দেখা দেন আবার 2 মাসের ট্রেনিং করতে হবে। পুরুষের ক্ষেত্রে 3 দিনের ট্রেনিং, 3 দিনের ট্রেনিং, 2 মাসের ট্রেনিং। এবং এই প্রসেসটা এক একজন এক এক ভাবে করে। এখানে একটা অতি ইম্পর্টেন্ট, সব দেশের জন্যই। যদি কেউ ওই দেশে আগে যাইয়া থাকে তাইলে তার ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রেনিংটা লাগে না। আর যদি সে একবারে নতুন তাহলে তার ট্রেনিং লাগবেই। ওয়ার্কার মানে ট্রেনিং লাগবেই। ট্রেনিং ছাড়া তার ম্যান পাওয়ার দেয় না বাংলাদেশ সরকার। আর যদি কেউ মানে এর আগে থেকেই শিখবে তাহলে তার ট্রেনিং লাগবে না। কিন্তু এখন ম্যান পাওয়ারগত একটা সমস্যা চলতেছে, এই আপডেটগুলো তোমাদের জানা দরকার। এখন ম্যান পাওয়ার জন্য একটা সমস্যা চলতেছে, অনেকে দেখা যাচ্ছে আগে থাইকে আসছে বা আগে 2-3 বছর আগে ট্রেনিং আছে, তবুও তার হঠাৎ করে ম্যান পাওয়ার সার্ভারটা ট্রেনিং ছাড়া তাকে ম্যান পাওয়ার দিতেছে না। একটা সার্টিফিকেট, হ্যাঁ, এখন এই সার্টিফিকেট যদি কারো কাছে না থাকে, কিন্তু সে প্রশিক্ষণ করা আছে, তাও কিন্তু 3 দিনের আবার ট্রেনিং করতে লাগবে সার্টিফিকেটের জন্য। হ্যাঁ, এই যে এটা হলো ট্রেনিং এর সার্টিফিকেট, বুঝছো? এটা কি ট্রেনিং এর সার্টিফিকেট। এই যে দেখো ট্রেনিং এর সার্টিফিকেটটা সবাই চিনো? এই জিহান চিনতে পারছো? এই যে দেখো ট্রেনিং এর সার্টিফিকেটটা এরকম, দেখছো? সবাই দেখছো? তোমার জন্য কিন্তু এগুলো প্রিন্ট করে বসছি। এই যে এটা হলো ট্রেনিং এর সার্টিফিকেট। আর বিএমইটিটা কি সবাই চিনতেছো? জি স্যার। বিএমই আমার একটু কনফিউশন আছে। বিএমইটি কার্ড, বিএমইটি রেজিস্ট্রেশন আর হচ্ছে ফিঙ্গারের ওই। হ্যাঁ, আচ্ছা। এখন যদি বলি এখানে 3 জিনিস। বিএমইটিটা কি? বিএমইটি হলো তোমার বুরিয়া অফ ম্যান পাওয়ার আর কি, মানে বড়ো মূলত হইলে উচ্চারণটা বুরিয়া মনে হইলো, এটা হলো বড়ো অফ ম্যান পাওয়ার, বিএম। হ্যাঁ, আর ইটি হলো এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং। ইটি কি? এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং। মানে এখানে হলো তোমার বড়ো অফ ম্যান পাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং। বড়ো শব্দের অর্থটা হলো তোমার জনশক্তি, যে একটা রপ্তানি। হ্যাঁ, জনশক্তি রপ্তানি। আর এমপ্লয়মেন্ট মানে হলো তোমার কর্মসংস্থান, আর ট্রেনিং মানে প্রশিক্ষণ। এই 4টা শব্দের সমন্বয় হলো বিএমইটি। এই বিএমইটিটা একটু বোঝার চেষ্টা করো। বিএমইটি মূলত 3টা। ওই যে যেটা বললো, মূলত 3টাই বিএমইটির আন্ডারে। 3টাই কি বিএমইটির আন্ডারে? বিএমইটি রেজিস্ট্রেশনও বিএমইটির আন্ডারে, জেলা ফিঙ্গারও বিএমইটির আন্ডারে, ম্যান পাওয়ারও বিএমইটির আন্ডারে। ম্যান পাওয়ারও কিসের আন্ডারে? বিএমইটির আন্ডারে। ম্যান পাওয়ারও কি আন্ডারে? বিএমইটির। বিএমইটি মূলত গভর্নমেন্ট একটা সেক্টর। একটা তোমার বিল্ডিং আছে, আমাদের যেমন একটা বিল্ডিং আছে না, জাকওয়ান ট্রাভেলস, এরকম বিএমইটির একটা বিল্ডিং আছে কাকরাইলে, অনেক বড়, 8-10 তলা। ওইখানে আমি গেছিলাম। তো ওই বিল্ডিং এর মধ্যে কাজই হয় এই 3টা সেক্টর নিয়েই কাজ হয়। কথাটা বুঝছো? ট্রেনিং আর একটা প্রাইমারি রেজিস্ট্রেশন। ভিসাটা পাওয়ার সাথে সাথে সে প্রাইমারি রেজিস্ট্রেশনটা করে নিতে পারে। ওই প্রাইমারি রেজিস্ট্রেশন ছাড়া সে চারটা। কয়টা? 4টা। একটু সবাই লেখো 4টা। বিএমইটির আন্ডারে 4টা, একটু লেখো। বিএমইটির আন্ডারে কয়টা? 4টা জিনিস। এক হলো বিএমইটি রেজিস্ট্রেশন, বিএমইটি রেজিস্ট্রেশন। 2 নাম্বার হলো ট্রেনিং। 2 নাম্বার কি? ট্রেনিং। 3 দিনের ট্রেনিংও কার আন্ডারে?
বিএমইডির আন্ডারে 3 দিনের ট্রেনিং কার আন্ডারে 3 ডেজ ট্রেনিং যেটা আছে এটা কার আন্ডারে বিএমইডির আন্ডারে আর 3 নাম্বার হলো তোমার ফিঙ্গার 3 নাম্বার কি ফিঙ্গার এটা হলো মূলত ডিস্ট্রিক্ট ফিঙ্গার এটা কি ফিঙ্গার ডিস্ট্রিক্ট ফিঙ্গার মানে জেলা ফিঙ্গার এটা কি ফিঙ্গার জেলা ফিঙ্গার এবং 4 নাম্বার হলো বিএমইটি ক্লিয়ারেন্স বিএমইটি ক্লিয়ারেন্সের আরেক নাম কি বিএমইটি ক্লিয়ারেন্সের আরেক নাম কি ম্যান পাওয়ার বলতে আমরা যেটা বুঝি এটা মূলত বিএমইটি ক্লিয়ারেন্স মানে কি আমি ছাইড়া দিলাম পুলিশ ক্লিয়ারেন্স মানে কি তার নামে কোনো পুলিশি মামলা নাই ক্রিমিনালি কোনো কেস তার নামে নাই আর বিএমইটি ক্লিয়ারেন্স মানে কি সে দেশ থেকে যে যাবে এই ব্যাপারে তার কোনো কি নাই বিএমইটি ক্লিয়ারেন্স বলতে যে একটু আগে যে সার্টিফিকেটটা দেখাইছিলেন সেটা না ওটা ট্রেনিং সার্টিফিকেট বিএমইটি 4টা বিএমইটি কয়টা 4টা তোমাদের সাথে সাথে আমিও লিখছি বিএমইটি রেজিস্ট্রেশন প্রথমটা কি বিএমইটি রেজিস্ট্রেশন দ্বিতীয় নাম্বার হলো ট্রেনিং 3 ডেজ এটা কিসের আন্ডারে বিএমইডির আন্ডারে এটা মূলত টিটিসি থেকে হয় এগুলোকে বলে টিটিসি যে টঙ্গিবাড়ি বা ইসি যেটা আছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এগুলো সব বিএমইডির আন্ডারে কারণ বিএমইডির অন্য একটা নাম কি এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো যেগুলো বিদেশে যাওয়ার ক্ষেত্রে হয় এগুলা বিএমইডির আন্ডারেই কিসের আন্ডারে এই জেলাতে যেগুলো দেখতেছো টিটিসি থানাতে যেগুলো দেখতেছো টিটিসি মেরিন টেকনোলজি বা কিছু এগুলো বিএমইডির আন্ডারে একটা পার্ট বিএমইডির আন্ডারে একটা পার্ট তাহলে বিএমইটির কয়টা সার্ভিস একটা প্রবাসীর জন্য নিতে হয় বা যে ওয়ার্ক ভিসায় যাবে তার নিতে হয় কয়টা 4টা কি কি রেজিস্ট্রেশন তারপরে ফিঙ্গার ডিস্ট্রিক্ট বিএমইটি জেলা ফিঙ্গার আর একটা কি বিএমইটি ক্লিয়ারেন্স বা ম্যান পাওয়ার বিএমইটি ক্লিয়ারেন্স বা ম্যান পাওয়ার আমরা যদি ম্যান পাওয়ারে ম্যান পাওয়ার শব্দের অর্থ মানব সম্পদ ম্যান পাওয়ার শব্দের অর্থ কি ম্যান শব্দের অর্থ কি ম্যান শব্দের অর্থ মানুষ আর পাওয়ার মানে কি শক্তি তো মূলত মানুষের শক্তি এটা কি একটা মানব সম্পদ মানুষ শক্তি দুনিয়ার সবচেয়ে বড় শক্তি আপনার দুনিয়াতে যা কিছু পরিবর্তন দেখতেছেন এগুলো কার দ্বারা হইতাছে মানুষের দ্বারা কোনো পশু পাখি কোনো কিছু ক্রিয়েট করে একটা কিছু করতে পারে এবং এই সবকিছুর ক্ষমতা এই ব্রেনে এতটুকুর ভিতরে যা খেলার খেলে মন ঠিক আর ব্রেন ঠিক সবকিছু মানুষের ঠিক এই দুইটা জিনিসের ভিতরে একটা কানেকশন আছে বুঝতে পারছো এই দুইটা জিনিসের মধ্যে একটা কি আছে কানেকশন আছে এই কানেকশনটার যে কন্ট্রোল করে চলতে পারবো সে জীবনে সফল আল্লাহ যদি তার রিজিকে রাখে অবশ্যই রিজিক রাখা সাপেক্ষে সে জীবনে সফল অথবা রিজিকে যদি তার খুব সুখ নাও থাকে সে অন্তত ব্রেন আর মন ঠিক করলে সে খুব একটা কষ্ট পাইব না কারণ ধরো কিভাবে কষ্ট পাইব না এটা একটু বোঝার চেষ্টা করি ধরো আমি আজকে শাক দিয়া আর ডাল দিয়া ভাত খাইয়া খুশি মনে খুশি ব্রেনও মাইনা নিল এখানে আমার কষ্ট আছে আমার কিন্তু ইনকাম কম কষ্ট নাই কারণ আমার এই দুটার ভিতরে আমার কন্ট্রোল দিয়ে দিচ্ছে আমি এটাতেই খুশি এখন আমি আজকে গরুর গোস্ত দিয়া ভাত খাইয়া খুশি না আমার খাইতে মন যাবে খাসির গোস্ত তাহলে আমার এই দুটার ভিতরে কি নাই কন্ট্রোল নাই ঠিক কি না আমার আজকে একতলা বিল্ডিং এ থাকা খুশি না আমার থাকতে মন যাবে 10তলা বিল্ডিং এ আমার আজকে গ্রামে থাকা খুশি না থাকতে মন যাচ্ছে সিঙ্গাপুরে তাহলে হইব তার মানে আমার এই কোন দুটারে কন্ট্রোল করে চলতে হবে জীবনে মন আর ব্রেন এটা হয়তো বা খুব ছোট একটা কথা আমাকেও এই জীবনে একটা আমি টিচারই বলবো তারে সে হয়তো বা আমার কাছ থেকে ফি নেয় না কিন্তু সে আমার প্রতিটা লেসন শিখায় বলে ভাই আমার রিফাত ভাই আমার 5,000 টাকা বিকাশ করে দেন রিফাত ভাই এই লেসনটার দাম 20,000 টাকা পাঠায় দেন একটা কথা খালি একটা করে সেন্টেন্সগুলো এই কথা বলে তার কাছে আমি কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা স্বীকার করতে হবে জীবনে সুখ পাইতে হলে অন্যের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হবে অকৃতজ্ঞ লোক জীবনে সুখী হয় না যেমন আমি ধরো বিলাতের দ্বারা যেটা পাইছি মাহমুদের দ্বারা যেটা পাইছি জিয়াদের দ্বারা যেটা পাইছি হ্যাঁ আলিফের দ্বারা যেটা পাইছি মাহমুদ সন্দীপের দ্বারা ইয়াসিনের দ্বারা যেটা পাইছি এটা আমি স্বীকার করলাম না তোমরা যাওয়ার পরে ভুলে গেলাম আমি জীবনে সুখ হইতে পারলাম না তা তোমরা জাকন ট্রাভেলস থেকে যার কাছ থেকে যেমন পাইছো এটা তুমি স্বীকার করলা না শুধু খারাপ দিকটা দেখলা তোমার এই মন ব্রেনের সমস্যা হয়ে যাবে তুমি সুখ হইতে পারবা না সুখী হওয়ার জন্য তো এটাও দরকার আছে সন্তুষ্টি দরকার আছে কৃতজ্ঞতা দরকার আছে গ্র্যাটিটিউড যেটাকে বলে কথাটা বুঝতে পারছো তো আমরা যেটা বলতেছিলাম এই বিএমইডির আন্ডারে কয়টা সার্ভিস 4টা ওয়ার্ক ভিসার জন্য কয়টা সার্ভিস 4টা সার্ভিস কি বিএমইটি রেজিস্ট্রেশন ট্রেনিং 3 ডেজ ফিঙ্গার ডিস্ট্রিক্ট বিএমইটি ক্লিয়ারেন্স মানে ম্যান পাওয়ার ফিঙ্গার ডিস্ট্রিক্ট আমি এটা ভুল লিখছি আমি তো আর জানি না তোমাকে দেখাই দেবো এটা মূলত এবার ডিস্ট্রিক্ট ফিঙ্গার কি হবে ডিস্ট্রিক্ট ফিঙ্গার আর ট্রেনিং 3 ডেজ লিখছি এটাও ভুল লিখছি এটা 3 ডেজ ট্রেনিং
আগে হইব 3 ডেজ, তারপরে হইব কি ট্রেনিং ট্রেনিং। এই 3 ডেজ ট্রেনিং নারীদের ক্ষেত্রে কয়দিন? 2 মাস 2 মাস। 2 মান্থ এবং নারীরা কিন্তু এখান থেকে আর করতে পারবো না। এই ডাটাটা তোমরা জানতা কি জানতা না? জানো? তুমি জানো নারীরা এখান থেকে ট্রেনিংটা করতে পারবেন করতে পারবো না। তাদের করতে হইব ঢাকা টেকনিক্যাল থেকে, ঢাকা মিরপুরে টেকনিক্যাল আছে, ওইখান থেকে করতে হইব। মানে থাকা খাওয়া সহ তার করতে হইব। স্যার এটার ফি কত? পুরুষরা ওখানে করা লাগবে না, পুরুষরা এখান থেকে করতে পারবো। এখানে টঙ্গিবাড়ি মেরিন আছে, মেরিনে আছে। কোনটার ফি? এই 3 দিনের ট্রেনিং এর ফি কত? আর ওই ঢাকা 2 মাসের ট্রেনিং এর ফি সম্ভবত 7,000 সামথিং, আর 3 দিনের ট্রেনিং এর ফি তোমার 600 টাকা সামথিং। আর এই 500 টাকা। খাবার টাবার আছে এগুলো সহ 600 টাকা সামথিং। এটা মানুষের খুব বেশি সমস্যা হয় না। 600-1000 টাকা ভিসার ক্ষেত্রে সে এক এক জায়গায় খরচ করবে, 2-3 হাজার টাকা খরচ হয়ে যাবে, এটা নিয়ে মানুষ খুব একটা ভাবে না। তবুও তোমাদের অ্যামাউন্টটা জেনে রাখা দরকার। তোমাদের জিজ্ঞেস করলে তুমি বলতে পারলা না। 600 থেকে 1000 টাকার মধ্যে আপনার কাজ হয়ে যাবে। মহিলাদের খরচ কত? মহিলাদের খরচ মোটামুটি 7 থেকে 11,000 টাকা। 11,000 ওখানে কয়েকটা কন্ডিশনে রাখে, উইথ খাবার, উইদাউট খাবার, উইথ থাকা, উইদাউট থাকা, এরকম কন্ডিশন আছে। বুঝতে পারছো? তো আমরা এই বিএমইটির কয়টা সার্ভিস জানলাম আবার বলো। 4টা রেজিস্ট্রেশন, এটা না দেখে আলিফ বলো তো দেখি। বিএমএটি রেজিস্ট্রেশন, 3 দিনের ট্রেনিং সার্টিফিকেট যদি পুরুষ হয়, আর 2 দিনের আর মহিলাদের জন্য 2 মাসের ট্রেনিং, আর হলো জেলা ফিঙ্গার, আর এই হলো বিএমএটি ম্যান পাওয়ার বা বিএমইটি ক্লিয়ারেন্স। এটাকে কি বলে? বিএমইটি ক্লিয়ারেন্স, মানে ম্যান পাওয়ার মন্ত্রণালয় থেকে আমার ক্লিয়ারেন্স দিয়ে দিল যে আমার ব্যাপারে আমি পুলিশ ক্লিয়ারেন্স আর বিএমইটি ক্লিয়ারেন্স ইজ নট সেম। পুলিশ ক্লিয়ারেন্স আর বিএমইটি ক্লিয়ারেন্স ইজ নট কি সেম। এই দুইটা সেম না, এই দুইটা কি না সেম না। পুলিশ ক্লিয়ারেন্স হলো তার থানার ভিতরে, তার থানার সে তার জন্মস্থান বা তার বর্তমান যে স্থান, এটা থানার ভিতরে তার নামে কোনো মামলা আছে কিনা, এই ক্লিয়ারেন্স। আপনার কি ক্রিমিনালি কোনো কেস আছে কিনা, কেস থাকলে ধরা খাওয়া যায়, এগুলো তোমরা জানো। কেস থাকলে অনলাইনে এটা ধরে লাই, হ্যাঁ আর পুলিশ ক্লিয়ারেন্স দেয় না, আর বিদেশ যাইতে পারে না। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম কি কি, একটু খেয়াল করো। আমরা আমরা যদি মেন পাওয়ার ক্লিয়ারেন্সটা বিষয়টা কি, পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা তো জানি যে এটা আমার এই জায়গায় কোনো আসলে ম্যান পাওয়ার বলতে কোনো শব্দ নাই। ম্যান পাওয়ার তো clearance। আমরা বলছি ওখানে দেখো যে এরকম লেখা আছে নিউজ, এটা ম্যান পাওয়ারই, মানে কি আছে বিএমইটি ইসি কার্ড, মানে কোনো ম্যান পাওয়ার কোনো লেখা শব্দ আছে? এটা লোকা মানুষে এটা বানাইছে। মূলত ম্যান পাওয়ারটা রপ্তানি হয়। এই যে এখানে লেখা আছে না ব্যুরো অফ ম্যান পাওয়ার, এখান থেকে মানুষ মনে করতেছে ম্যান পাওয়ার কার্ড, মানে এটা আগে ছিল এরকম বিএমইটি কার্ড, ওইরকম বড় করে লেখা থাকতো ব্যুরো অফ ম্যান পাওয়ার, মানুষের ম্যান পাওয়ার কার্ডই করতে বেশি। তো এখন আমরা যেহেতু মানুষে এটা এত বেশি প্রচলিত হয়েছে যে এটাই আসল শব্দ, এর লেগে আর আমরা তারে ওই মূল শব্দটা জানাইতে দেই না। বিএমইটি ইসি কার্ড আমি নিজেও তোমার মাঝে মাঝে এসএসসি এইচএসসি এরা শুনলে একটু বিভ্রাট ভুল করে, মেট্রিক আর ইন্টারমিডিয়েট শুনতে সুবিধা লাগে। কথাটা বুঝে নাই? যদিও এখন একটু প্রচলন হয়েছে, আগে তো ছিলই না। এরকম অনেক ইস্যুজ আছে আমাদের সমাজে। এই 3 দিনের ট্রেনিং এ কি কি শেখানো হয়? 3 দিনের ট্রেনিং এ শেখানো হয় যে তুমি বিদেশ যে কিভাবে চলবা, কিভাবে তুমি ইমিগ্রেশন কভার করবা, ইমিগ্রেশনে কেমন কেমন হতে পারে, তোমার অন্য একটা দেশে এজ এ বাংলাদেশি ওয়ার্কার তোমার কেমন কেমন আচরণ করা দরকার, আচার আচরণ শেখানো হয়। মানুষের জীবনে আচার আচরণ একটা গুরুত্বপূর্ণ পার্ট। একটা হ্যাঁ বলো। বিএমইটি ক্লিয়ারেন্সটা সম্পর্কে এটা কি বিষয় ক্লিয়ারেন্স দেয় এটা? হ্যাঁ, এটাতে আমরা আসতেছি। বিএমইটি ক্লিয়ারেন্স, এটা ভালো প্রশ্ন। হ্যাঁ, এটা অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা কি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবা? জি স্যার মনোযোগ দিয়ে শুনবা, ব্যাপারটা বোঝার চেষ্টা করবা। জি স্যার যেমন ধরো আমাদের হাতে এই যে এখানে তোমার ক্লিয়ার করে দেই, আমাদের হাতে এই দুইটা কাগজ আছে, এই যে একটা কাগজ আর এই যে একটা কাগজ, এই দুইটা কাগজের মধ্যে তোমরা কোনো পার্থক্য খুঁজে পাও? ছবি ছবি আছে একটা উইদাউট ছবি আর ভিসা আর একটা স্টেপ ভিসা একটা অ্যাটাচমেন্ট করো আর একটা অ্যাটাচমেন্ট ছাড়া। পাইছো? জি স্যার পাইছো? এখন এই দুইটা কাগজ একই, এর মধ্যে সিল আছে একটা এই দুইটা কাগজ কি মূলত একই, এখানে পার্থক্য শুধু অ্যাটাস্টেড। এই দুইটা কাগজ কি একই, পার্থক্য শুধু কি অ্যাটাস্টেড। তোমাদের বাস্তব কিছু কেস স্টাডি শুনতে হবে, এটাকে বলে কেস স্টাডি, যেগুলো বাস্তবিক ঘটনা। হ্যাঁ, বিভিন্ন জিনিসগুলো স্টাডি করতে হবে। তো বাস্তব কিছু কেস স্টাডি যদি শোনো, কিছুদিন আগে তোমার আমাদের ওই যে এক মুরব্বীর সাথে একটা ভিডিও করলো একটা লোক, ওই ভিডিওটা তোমরা টুকটাক দেখছো না?
এই লোকের এইরকম ভিসা আমাদের কাছে ছিল, এই দুইটা ধরনের ভিসাই। কথাটা বুঝছো, মানে একটা উইদাউট অ্যাটাস্টেড, উইথ অ্যাটাস্টেড। কিন্তু যখন ফাইনালি আমরা এটা ম্যান পাওয়ার অথবা বিএমইডি ক্লিয়ারেন্স, যেটাই বুঝো, কথাটা মনোযোগ না আসলে বুঝবা না। ক্লিয়ারেন্সের জন্য আমরা ম্যান পাওয়ার অফিসে পাঠাইলাম, তার ভিসা অ্যাটাস্টে স্ট্যাম্পিং করা শেষ হয়ে গেছে। যখন আমরা পাঠাইলাম তখন আমাদের কাছে খবর আসলো যে তার কুয়েত থেকে যে ভিসাটা বাংলাদেশ এম্বাসিতে আসছে, বাংলাদেশের কুয়েত এম্বাসির কাছে আসছে, এবং ম্যান পাওয়ার থেকে যখন নক দিছে যে এটা হলো আমার ভিসা, ওই আবার মিলাইছে, ম্যাচ করে। তো বাংলাদেশ, ওই যে তোমাকে বললাম যে জিয়াদে আমার একটা প্রশ্ন করলো কি, যে এই ভিসাটা কে দেয়, বাংলাদেশ এম্বাসি দেয় না কুয়েত এম্বাসি দেয়? আমি বললাম কুয়েত এম্বাসি। একটু পরে বললাম যে দুই এম্বাসির যোগ সাজসে হয়, দুই দেশের যোগ সাজসে। তো যখন বাংলাদেশে এটা ম্যান পাওয়ার করার জন্য, মানে একে লাস্ট ফাইনাল স্টেপে বিএমইডি ক্লিয়ারেন্স দেওয়ার জন্য তাকে যখন তার সব ডাটা ম্যান পাওয়ার অফিসে দেওয়া হয় বা বিএমইডি অফিসে দেওয়া হয়, বিএমইডি অফিস ম্যান পাওয়ার অফিসে একই ভাই না, কারণ এটার নামই তো ব্যুরো অফ ম্যান পাওয়ার। কথাটা বুঝছো? তো যখন দেওয়া হয় তখন কি হইলো ঘটনাটা, আমাদের কাছে ফোন আসলো 2 দিন পরে যে ভাই এই যাত্রী তো ম্যান পাওয়ার করা যাইতেছে না। এই যাত্রী কি করা যাইতেছে না, ম্যান পাওয়ার করা যাইতেছে না। কারণ কি? কারণ হলো যে এই ভিসার সাথে আর বাংলাদেশে যে ভিসাটা সে পাঠাইছে কুয়েত এম্বাসি, এবং বাংলাদেশ থেকে আমরা যেটা তাদের কাছে পাঠাইছি, এটার মধ্যে কি নাই, ম্যাচ নাই। কি নাই? ম্যাচ নাই। এই দুটার মধ্যে কি নাই সন্দীপ, কি নাই? ম্যাচ নাই, মানে মিলে না। বাংলাদেশে যে ভিসাটা আমাদের হাতে দিছে ভিসা প্রসেসিং করার জন্য, আরেকটা ভিসা তারা কিন্তু আবার তাদের এম্বাসি টু এম্বাসি পাঠাই দিছে। এটা তো পাঠাইছে, পাঠাই দিছে। তো এই দুইটার সাথে যখন ম্যাচ করতে গেছে, ম্যাচ হয় না। কি হয় না? ম্যাচ হয় না। অনেক ক্ষেত্রে দেখবো অনেকে বলে যে ভাই আপনি যদি ম্যান পাওয়ারটা ঠিক হয় তাহলে বুঝবেন যে ভিসা অরিজিনাল। কি অরিজিনাল? ভিসা অরিজিনাল। কেন? কারণ এটা তো ওই দেশ থেকে বাংলাদেশে পাঠাইছে এবং ম্যান পাওয়ার করতে গিয়ে সে এই দুটো ম্যাচ করছে। এটা কি সব দেশের ক্ষেত্রে, সব ম্যাক্সিমাম দেশের ক্ষেত্রেই। কিছু এম্বাসির ক্ষেত্রে কিছু টাকা পয়সা খাওয়াইয়া এটারে ম্যাচ করাইয়া ম্যান পাওয়ার করাই ফেলে, এরপর তো দেখা যায় ডরা খায়, যাইতে পারে না। কথাটা বুঝছো? পাঠাই দিব, অবশ্যই পাঠাই দিব। এই দেশ থেকে লোক নিব, লোকটার সম্পর্কে যাচাই বাছাই করে নিব না। যে বিষয়টা তারা পাঠাইছে, কথা বুঝার চেষ্টা করো, যে বিষয়টা তারা ওই দেশ থেকে বাংলাদেশে পাঠাইছে, এই বিষয়টা এবং বাংলাদেশ ওলারা যে বিষয়টা জমা দিতে যাচ্ছে, এই দুইটা লোকের ভিতরে এক লোকের জায়গায় আরেক লোকের বিষয় হয়ে গেলে এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে। লোক যাইতে পারে নাই, জরিমানা দিছে এজেন্সি, এমনও হয়েছে। ম্যান পাওয়ার হয়, হ্যাঁ। ম্যান পাওয়ার হলো সর্বশেষ ধাপ, ভিসার সর্বশেষ ধাপ ম্যান পাওয়ার, মানে বিএমইডি ক্লিয়ারেন্স দিয়ে দিছে তাকে। আমরা আরেকটা কথা ক্লিয়ার হই, বিএমইডি ক্লিয়ারেন্স এবং ম্যান পাওয়ার একই কথা। ম্যান পাওয়ার কি? একই কথা। হ্যাঁ, ম্যান পাওয়ার অফিস আর বিএমইডি অফিস একই কথা। ম্যান পাওয়ার অফিস আর বিএমইডি অফিস কি? একই কথা। মূলত বিএম মানে কি? ব্যুরো অফ ম্যান পাওয়ার, আর ইটি এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং। আচ্ছা, তার মানে বিএমইডি ক্লিয়ারেন্স বা ম্যান পাওয়ার, আমরা এদের বুঝলাম যে এটা ক্লিয়ারেন্স হলো যে তার ভিসাটা 100% ঠিক আছে। এইটাই ক্লিয়ারেন্সটা, এই ক্লিয়ারেন্সটা তার ভিসাটা 100% ঠিক আছে, তার নামে কোনো মামলা মোকদ্দমা নাই, তেমন বিএমইডি ক্লিয়ারেন্স বা ম্যান পাওয়ারের তার ভিসার ব্যাপারে কোনো ঝামেলা নাই, ক্লিয়ার আছে। এই দুটোই ক্লিয়ারেন্স। এটা আরেকটা, যে দেশ থেকে এমপ্লয়ীদেরকে নিচ্ছে তাদের ব্যাপারে ক্লিয়ারেন্স দিয়ে দিল ওই দেশ, তার সমস্যা নাই। তার ওইখান থেকে আপনারা যে ভিসা পাঠাইছেন, আমরা যে ভিসা পাইছি এবং তার যাবতীয় ডকুমেন্ট সবকিছু কি আছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন বিএমইডি সম্পর্কে বুঝছি, বিএমইডির 4টা পার্ট সম্পর্কে শিখছি। তুমি কত বিএমইডির কি 4টা পার্ট? ইয়াসিন কও। ফিঙ্গার, বিএমইডি ক্লিয়ারেন্স, কথাটা বুঝছো? আচ্ছা, তাহলে এই জিনিসগুলা আমাদের বিএমইডিতে অন্তর্ভুক্ত। হ্যাঁ, তাহলে আমরা আবার আলোচনায় ফিরে যাই। আলোচনা হলো ভিসা প্রসেসিং। হ্যাঁ, এখনো 10টা বাজে না, এখন 9:44 বাজে। কথাটা বুঝছো? 9:44 বাজে। আমরা আবার আলোচনায় ফিরে যাই। তোমাদের 10টার মধ্যে ভিসা প্রসেসিং শেখানো শেষ হয়ে যাবে। অ্যাটাস্টেড
অ্যাটাস্টেড মানে কি এটাও তোমাদের জানতে হবে। অ্যাটাস্টেড শব্দ অর্থ হলো সত্যায়িত। অ্যাটাস্টেড শব্দ অর্থ কি? সত্যায়িত। যখন তোমার ফার্স্ট টাইম অনলাইনে ভিসাটা হয়ে গেল, হ্যাঁ, অনলাইনে আবেদন করার সাপেক্ষ অনেক সময় ভিসাটা হয়ে যায়, বের হয়ে যায়, তখন এটা আবার তোমার এখানে যদি আমরা অ্যাটাস্টেড দেখি, এখানে লেখা আছে এম্বাসি অফ বাংলাদেশ কুয়েত, এম্বাসি অফ বাংলাদেশ কুয়েত। অ্যাটাস্টেডের মধ্যে লেখা আছে কি? এম্বাসি অফ বাংলাদেশ কুয়েত, এম্বাসি অফ বাংলাদেশ কুয়েত। তার মানে এটা কুয়েতে যে বাংলাদেশি এম্বাসি, সেখানে যাইয়া কুয়েতি লোক দিছে ভিসা দিয়া কইছে যে এই যে দেখেন এই সব ঠিক আছে, ওরা দিছে অ্যাটাস্টেড। কথাটা ক্লিয়ার? এটা তুমি যদি দেখো তাহলে এখানে দেখবা লেখা আছে এম্বাসি অফ বাংলাদেশ কুয়েত, আর এম্বাসি অফ কুয়েত কিন্তু লেখা নাই, এম্বাসি অফ কুয়েত লেখা নাই। তার মানে এটা কারা দিছে? বাংলাদেশি এম্বাসি, কিন্তু বাংলাদেশি এম্বাসি এম্বাসিরা এটা কি দিছে। কথা ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম? অ্যাটাস্টেড সম্পর্কে কি জানলাম? বুঝছেন? অ্যাটাস্টেড ক্লিয়ার, তোমার বিএমইডি ক্লিয়ারেন্স ক্লিয়ার, ম্যান পাওয়ার ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, 3 দিনের ট্রেনিং তুমি জিজ্ঞেস করছো, এটা ক্লিয়ার? তোমার কোনো জিজ্ঞেস করার কিছু নাই? কিছু বোঝো না এমন কিছু নাই তোমার? এই ও যেটা 4টা বিএমইডি 4টা পার্ট বলছে, 4টা পার্ট তোমার মনে আছে এখন? আমি একটা 3 দিনের ট্রেনিং করছিলাম। মনে আছে? কোনটা বোঝা নাই এমন আছে? তুমি যে কটা পারো বলো। তুমি ম্যান পাওয়ার করতে পারতাছো, এটা পারবা তো? বলো। বিএমইডি রেজিস্ট্রেশন প্রথম কি? সবাই বলো বিএমইডি রেজিস্ট্রেশন, 3 ডেজ ট্রেনিং, ডিস্ট্রিক্ট ফিঙ্গার, বিএমইডি ক্লিয়ারেন্স বা ম্যান পাওয়ার। বলো। সবগুলা বলতে হবে না, তুমি যে কটা পারো ওই কটাই বলো। এখন যে কটা বলাইলাম আরো ডিটেলে বলি, জেলা ফিঙ্গারটা কি এটাও তো তোমাকে বুঝতে দেবো। জেলা ফিঙ্গার হলো একটা লোক যে যাচ্ছে, তার একবারে নখ দর্পণে বোঝা যে সে আসলে ক্লিয়ার আছে কিনা। এই জন্য তাকে কিন্তু সেন্ট্রালি মানে ঢাকার থেকে ফিঙ্গারটা নিতেছে না। এবং এই সৌদি ভিসার ক্ষেত্রে তোমার এটা যদিও এম্বাসিও ফিঙ্গার নিতেছে, তবুও জেলার থেকে ফিঙ্গার নিতেছে যে সে জেলায় লোকটা উপস্থিত আছে কিনা। কারণ লোকটার বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, সে পালায় বিদেশ যেতে পারে, সে অবৈধভাবে বিদেশ যেতে পারে, সে বাংলাদেশি না হইতে পারে, রোহিঙ্গা হইতে পারে, অন্য কিছু হইতে পারে, ঠিক কিনা, অন্য দেশে হইতে পারে। কাগজগুলো দিয়ে করছে আচ্ছা, পাপড়গুলো ভিতরে না রেখো। হ্যাঁ, আচ্ছা, আবার একটু তোমরা এদিকে মনোযোগী হও। আসসালামু আলাইকুম ভাই, আমরা একটা ট্রেনিং করতেছি ভাই, আপনি আধা ঘন্টা পর ফোন দিই। ওই যে ওনার কাজটা করছিলা, ওই যে এইটা এই হ্যাঁ প্যাড না ভাই, দাঁড়ান জিজ্ঞেস করতেছি। ওই যে অ্যাক্সিডেন্ট হ্যাঁ না ওকে পরবর্তীতে বুঝাইছি। আচ্ছা, এদিক চাও, আজকে শুধু আমরা কুয়েতটাই বুঝাবো। হ্যাঁ, ভাই আমরা একটা ট্রেনিং করতেছি, আপনি 30 মিনিট পরে ফোন দিতেছি। আপনার কাজটা পুরা করে নাই, আধা ওই অর্ধেক করছিল। কালকে সকালে এসে আপনি করে দিব। আপনি এই কাজে এইসব টুকরাটা আচ্ছা, এখন তাহলে আমরা মূল প্রসঙ্গে আসি। হ্যাঁ, আমরা এখন ভিসা প্রসেসিং এর এখন কোন পার্ট নিয়ে আলোচনা করতেছি আজকে? কুয়েত। আজকে আমরা কুয়েত আলোচনা করে শেষ করে দেবো, যেহেতু রাত্র 10টা বাজে যেতেছে। ঠিক আছে? হ্যাঁ বলো। প্রশ্নটা হইলো যে ভিসাটা মানে ওনারা ভিসাটা মানে দিতেছে, ঠিক আছে, দেন আমি ভিসাটা যে মানে নিমু, এটা নিমু কার দ্বারা আর কিভাবে নিয়ে এটা অ্যাপ্লাই করব? আচ্ছা, ভালো কথা। সবকিছুই তো তোমার জিজ্ঞেস করতে হবে, নাহলে বুঝবা না। কুয়েত ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে নামের উপরে, ব্যক্তি নামের উপরে ভিসা আসে।
ব্যক্তি নামের উপর। তুমি পাসপোর্ট যখন পাঠাইবা, পাসপোর্টের ছবি পাঠাইবা, তোমার নামের উপরেই তারা ভিসাটা দিব। কোন জায়গাটা বেশি পাবেন? দুই জায়গায়। এটা তোমার ইমিগ্রেশন বলতে এটা বাংলাদেশের কারো সাথে অথবা কুয়েতে ধরো তোমার বাবা চাচা কেউ একজন আছে, তার কফিলে বা তার মালিকে বলছে যে না, আমি একটা লোক আনতে চাই, তো তোমার বাবা বা চাচা কি করলো যে তোমার পাসপোর্টটা তার কাছে দিয়ে দিল। মানে পরিচিত লোক ছাড়া র্যান্ডমলি না 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 না, এটা ওয়ার্কার এভাবে হয় না সাধারণত। যদি কেউ দেখা গেছে যে একান্তই সে বাংলাদেশ থেকে লোক নিবে, একটা সার্কুলার দিছে, ওইখানে বলছে যে আপনাদের সিবি পাঠান, আপনাদের পাসপোর্ট সহ সিবি পাঠান, পাঠাইছো, ভিসা দিচ্ছে, এই সিস্টেমে হতে পারে, এছাড়া হবে না। এছাড়া ওই যে দালালরা কি, দালালরা দেখা গেছে যে কোনো দালাল সরাসরি কুয়েতের এক কফিলের সাথে পরিচিত, সে কুয়েতের কফিলের কাছে পাসপোর্টটা পাঠায় দিয়ে তার নামে ভিসাটা ইস্যু হয়ে আসে। এখানে কিন্তু নাম লেখা আছে, কিন্তু মজার বিষয় হলো সৌদি ভিসার ক্ষেত্রে কোনো নাম লেখা নাই। সৌদি ভিসার ক্ষেত্রে কোনো কি নাই, নাম লেখা নাই। সৌদি ভিসার ক্ষেত্রে শুধু সংখ্যা লেখা থাকে, কয়জনকে নিবে, 1 জন 5 জন 10 জন এরকম জনের শুধু সংখ্যা লেখা থাকে। ভিসা প্রসেসিং কইরা দেই আমরা হ্যাঁ নামটা ঢুকাই দিই। আমরা যারা এজেন্সি আছি আমরা কি করি, আমরা আমাদের তার নামটা ঢুকাই দিই। এটা আরো বিস্তারিত আলোচনা আজকে আর করা যাবে না। আরেকটা বিষয় যে আমার নামে ভিসা আসার পরে এখন আমার যে কাগজপত্র আছে সবকিছু স্ক্যান করে ওদিকে পাঠাতে লাগবে। যে ভিসা তো তোমার আগে আসবো না, আগে তোমার পাসপোর্ট আর ছবি পাঠাইতে হইবে, পাসপোর্ট আর ছবি পাঠাতে লাগবে। দেন আমার ভিসা আসার পরে আমার তারপর বাকি কাজ করতে হইবে। বাকি ডকুমেন্টস যা আছে এগুলো স্ক্যান করে ওদিকে পাঠাতে লাগবে। আর কোনো ওইখানের কাজ নেই। মানে এখান থেকে আমরা সব ওইখানের কাজ হলো দুইটা, এক হলো তোমার ভিসা দিব, দ্বিতীয় নাম্বার অ্যাটাস্টেড করে তারা বাংলাদেশে পাঠাই দিব। মানে আমার এখান থেকে যা ডকুমেন্টস আছে এগুলো কি নিয়ে কি আমার ইমিগ্রেশন পাঠাতে লাগবে। তোমার এই জায়গা থেকে হলো আমি বলি তোমাদের যখন ভিসাটা আসবো, ভিসাটা তো তোমরা নন অ্যাটাস্টেড ভিসাটা দেখছো কি দেখো নাই? এটা তোমার সর্বপ্রথম আরো সহজে বোঝো। তুমি যখন পাসপোর্ট পাঠাইলা, তুমি যখন কি পাঠাইলা, পাসপোর্ট পাঠাইলা, ছবি পাঠাইলা, তোমাকে সে একটা এমপ্লয়মেন্ট দিয়া বা একটা পেশা দিয়া তোমাকে একটা ভিসা পাঠাইলো। ভিসা পাঠানোর পরে তুমি একটা এজেন্সির কাছে যাইবা, যে এজেন্সি ভিসাটা প্রসেস করে। তো তাদের কাছে যাইয়া তুমি চাইলে ওই যে পুলিশ চ্যানেলটা শুরু করতে পারো, এবং একটা এখানে কয়েকটা পদ্ধতি আছে, যে বললাম যে এক একজন এক একভাবে করে। আরেকটা পদ্ধতি আছে, তোমার টেস্ট মেডিকেলটা শুরু করতে পারো। কি দিয়া? টেস্ট মেডিকেল দা। মূলত কুয়েতের ক্ষেত্রে মেডিকেলে আনফিট দেওয়া দেয় বেশি, এই জন্য টেস্ট মেডিকেল করে মেডিকেলটা ফাইনাল করা ভালো। না হয় যদি কেউ কুয়েতের ফাইনাল মেডিকেলে আনফিট আসে, তাকে 5 বছর আর ভিসা দিব না, 5 বছর আর ভিসা দিব না। ওই দিন আমরা ওই যে আওলাদ কাজী, যে এই এলাকার মেম্বার, তার সাথে অনেকক্ষণ যাবত একটা বিষয় নিয়ে আলোচনা করলাম। সেও এরকম একটা টেস্ট মেডিকেল জনিত একটা সমস্যায় পড়ছিল, একবারে পুরা বিচার আচার সহ হয়েছে আব্দুল্লাহপুর নিয়া। ভাই সকল বিষয়ের ক্ষেত্রে কি টেস্ট মেডিকেল ব্যবহার করা? না, সব দেশের ক্ষেত্রে এমন মেডিকেল লাগে না। এই কুয়েতের ক্ষেত্রে একটা হলো টেস্ট মেডিকেল, বডি ঠিক আছে কিনা এটা অবশ্যই কুয়েতের যে মনোনীত মেডিকেল সেখান থেকে মেডিকেল করতে হবে। এই কথাটা বোঝো নাই? ফাইনাল কুয়েতের থেকে জিসিসি বলে এটাকে, গালফ কান্ট্রি। হ্যাঁ, এই গালফ কান্ট্রির মনোনীত কিছু মেডিকেল আছে, 100 মেডিকেল বা তোমার 50টা মেডিকেল আছে। ঢাকা শহরও আছে, বিভিন্ন বড় বড় জেলা শহর আছে, মুন্সিগঞ্জে নাই। এই মনোনীত বাংলাদেশে আছে ছোট ছোট মেডিকেল। ওটি দেখলে তোমার কাছে একবারে ইয়ের মতো বড় মনে হইব না, পপুলারের মতো বড় মনে হইব না। তুমি পপুলার থেকে মেডিকেল টেস্ট করবে, এটা কাজে লাগবো না। এটা কি কাজে লাগবো না? এটার স্ক্যানিং এর ডেপথ আর ওইটার স্ক্যানিং এর ডেপথ এক না। আমার এই স্ক্যানার আর তোমার ওই স্ক্যানার এক, ওইটা এক, এরকম একটু পার্থক্য আছে না? এরকম আমাদের বডিটা যে স্ক্যান করে, যে ডেটাটা আসে, এটার দুইটার ডেপথ এক না, মানে গভীরতাটা এক না। এটাকে বলে ডিপিআই, বুঝছো? এই ডিপিআইটা এক থাকে না। তো এই দুইটা স্ক্যানিং এ যেহেতু এক থাকে না, তুমি চাইলেও পপুলারের টেস্ট কইরা বা বাংলাদেশের অ্যাপোলোতে টেস্ট কইরাও তোমার এই টেস্ট কাজে লাগাইতে পারবে না। অ্যাপোলোতে তুমি ফিট, সর্বোচ্চ মেডিকেল অ্যাপোলো আমি ধরে নিলাম, তোমার কাজ হইব না। তোমার জিসিসির আন্ডারে যে সকল মেডিকেল সেন্টারগুলো আছে সেখান থেকে টেস্ট মেডিকেল এবং ফাইনাল মেডিকেল করতে হবে। টেস্ট মেডিকেল এবং ফাইনাল মেডিকেল করতে হবে। প্রথম 1 নাম্বার টেস্ট মেডিকেল, 2 নাম্বার কি লিখবা? ফাইনাল মেডিকেল। একটু লেখো, 1 নাম্বার কি মেডিকেল? টেস্ট মেডিকেল। 2 নাম্বার কি মেডিকেল? ফাইনাল মেডিকেল। এখন কিছু বৈধ অবৈধ পন্থা আসছে। তোমার অনেকে দেখা গেছে যে বলে ভাই আমি টেস্ট মেডিকেল করুন না, আমি ডাইরেক্ট কোনটাকে ফাইনাল মেডিকেল করে ফেলুন। তো তোমার বিভিন্নভাবে কোনটাকে ফাইনাল মেডিকেল তা আমরা করে দিই বা করে দেওয়ার একটা ব্যবস্থা করে দিই। কথাটা বুঝছো না? যেমন ভিসা থাকে অনেক রকম, ওয়ার্কার ভিসা, তারপরে মেডিকেল ভিসা, তারপরে একটা টুরিস্ট ভিসা। এখন এই 3 ধরনের ভিসার ক্ষেত্রে কি মেডিকেলটা? না, টুরিস্ট ভিসাতে কোনো মেডিকেল লাগে না। টুরিস্ট ভিসাতে মেডিকেল লাগে না। টুরিস্ট ভিসার ক্ষেত্রে অনেক সময় তোমার হেলথ ইন্স্যুরেন্স আর হলো তোমার এই একটা ভ্যাকসিন,
ভ্যাকসিন দেওয়া কিনা এই জিনিসটা লাগে, মেডিকেল আর লাগে না ট্যুরির বিষয়তে। কি ভ্যাকসিন? ওই যে তোমার করোনার ভ্যাকসিনটা এখন ফ্রি করছে, বুঝছো না? সৌদি আরবের জন্য মাঝখানে দিন আবার কি ভিসা? আমরা মেডিকেল ভিসা নিয়ে আলোচনা করতেছি না, তোমরা ওদিকে যাও না। আমরা আলোচনা করতেছি কুয়েতের ওয়ার্ক ভিসা নিয়ে। কুয়েতের কি ভিসা নিয়ে? ওয়ার্ক ভিসা নিয়ে। কুয়েতের ওয়ার্ক ভিসা তোমার 18 নাম্বার ভিসা হয়, 20 নাম্বার ভিসা হয়, হ্যাঁ ক্যাটাগরি আছে, ড্রাইভিং প্রাইভেট এরকম বিভিন্ন ভিসা হয়। 20 নাম্বার এই নাম্বার ভিত্তিক বিষয়। নাম্বার ভিত্তিক তোমার 20 নাম্বারের ড্রাইভিং ভিসা, হ্যাঁ 18 নম্বরের প্রাইভেট ভিসা। এবং এই প্রাইভেটের ভিতরেও ভালো মন্দ আছে। কোনো আবার আরেকটা আছে হাউস ভিসা, আরেকটা আছে কৃষি ভিসা, একটা আছে কি হাউস ভিসা, আরেকটা আছে কি ভিসা? কৃষি ভিসা। তাহলে একটু তোমরা ভিসার ক্যাটাগরিটা লিখে ফেলো, এটা দরকার। লেখো ড্রাইভিং কত মান? 18 নাম্বার লেখো ড্রাইভিং। 20 নাম্বার লেখো প্রাইভেট ভিসা। এই ড্রাইভারের মধ্যে আবার দুইটা ড্রাইভিং, একটা হলো প্রাইভেট ড্রাইভার আর একটা হাউস ড্রাইভার, এই দুইটার ক্যাটাগরি। বুঝতে পারছো? ড্রাইভিং এর মধ্যে দুইটা ক্যাটাগরি, একটা প্রাইভেট কোম্পানিতে সে ড্রাইভিং করতেছে, একটা হাউসে সে ড্রাইভিং করতেছে। এই হাউসের মধ্যে আবার আরো কিছু ক্যাটাগরি আছে। হাউস ভিসা একটা আছে, হাউসের মধ্যে ক্যাটাগরি আছে ড্রাইভিং, হাউসের মধ্যে ক্যাটাগরি আছে ড্রাইভিং, বাবুর্চি এবং বাড়ির ওয়ার্কার। কি কি আছে? হাউস, তারপর ওয়ার্কিং, তারপর বাড়ি ড্রাইভার। হাউসের মধ্যে হাউস ক্যাটাগরির মধ্যে লেখো, হাউসের মধ্যে নাম্বার 1 লেখো, হাউসের মধ্যে নাম্বার 1 ড্রাইভার, ঠিক আছে? নাম্বার 2 দিয়া লেখো কুকার, শেফ বা কুকার, হ্যাঁ মানে যে কিনা রান্না করে, বাবুর্চি। 3 নাম্বার লেখো এমনি জেনারেলের ভিতরে তোমার ধরতে পারো তুমি এমনি বাড়ি ঘরের কাজ কাম করে দেয়, আবার অনেক সময় বাচ্চা কাচ্চা পালে, হ্যাঁ অনেক সময় দেখা গেছে যে মালির কাজ করে, মানে বাগানটা ঠিক রাখে। 3 নাম্বার স্যার। 3 নাম্বার হলো জেনারেলের মধ্যে তুমি ওই যে মালি লিখতে পারো, মালি মানে যে বাগান ঠিক রাখে বা বাচ্চা কাচ্চা পালে বা বাড়ির কেয়ারটেকার করে, হ্যাঁ এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে। এগুলো হাউস। আর তোমার এই ড্রাইভারের মধ্যে প্রাইভেট ড্রাইভারও হতে পারে। আর তোমার এই হলো আরেকটা হলো কৃষি, আরেকটা হলো প্রাইভেট ওয়ার্ক, প্রাইভেট বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কাজ হইতে পারে, বুঝছো না? ওই প্রাইভেট কাজের আর ক্যাটাগরি বলে শেষ করা যাবে না, ঠিক কিনা? আচ্ছা, তো এখন তোমার এই জিনিসটা এটা ক্লিয়ার হয়েছে। ওয়ার্ক ভিসা গেলে তার অবশ্যই মেডিকেলি সে তার হেলথ ফিট আছে কিনা এটা অবশ্যই ভিসার জন্য এই প্রমাণ দিতে হবে। এবং এই প্রমাণ দেওয়ার জন্য এটাকে বলে জিসিসির আন্ডারে। কিসের আন্ডারে? জিসিসির আন্ডারে তার ফিট আসতে হবে। কিসের আন্ডারে? জিসিসির আন্ডারে তার ফিট আসতে হবে, হ্যাঁ। তো তোমার গালফ হেলথ কাউন্সিল, হ্যাঁ গালফ হেলথ কাউন্সিল, গালফ কান্ট্রি কাউন্সিল, বুঝছো? জিসিসি গালফ কান্ট্রি কাউন্সিল। এই জিসিসির আন্ডারে যেই মেডিকেলগুলো আছে শুধু সেই লিস্টেড মেডিকেলগুলো থেকে তার মেডিকেল করা লাগবে। আনলিস্টেড মেডিকেল সে যত বড় দেশ বিদেশে মেডিকেলও কাজ হইব না, তার এটা ভিসার ক্ষেত্রে কোনো এই পেপারটা কাউন্ট হইব না। এই পেপারটা কি হইব না? কাউন্ট হইব না ভিসার ক্ষেত্রে, এই পেপারটা কাউন্ট হইব না। এই মেডিকেলে আর টেস্ট মেডিকেল কি, ফাইনাল মেডিকেল কি, এটা কি তোমাকে বোঝা দরকার? মেডিকেল ফাইনাল করার আগে, কারণ ফাইনাল মেডিকেল আনফিট হলে সমস্যা, এই জন্য টেস্ট মেডিকেল করে নেওয়া। আমাদের কাছে কেউ যদি আইসা বলে যান ভাই আমরা টেস্ট মেডিকেল করবো না, তাহলে বলবা ঠিক আছে আপনি ফাইনাল মেডিকেল করেন, কিন্তু আপনি আপনার হেলথের ব্যাপারে যদি 100% সিউরিটি হন তাহলে আপনি মেডিকেলটা করবেন হলো জেনারেল। আমরা আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট স্লিপ উঠাই দিব, জিসিসির আন্ডারে মেডিকেল। এটা যে কোনো জায়গায় পড়তে পারে, এটা যে কোনো জায়গায়, কথাটা ক্লিয়ার হোক। এখানে ধরো 100 মেডিকেল আছে, তুমি যদি ওই যে র্যান্ডম অ্যাপয়েন্টমেন্ট উঠাই দাও, যেটা আমাদের $10 $11 মতো কেটে নেয়, ঠিক আছে? আমরা মোটামুটি ধরো 2000 টাকা তাকে চার্জ করি বা 1600 টাকা চার্জ করি। তো এইটা তার এই 100টা মেডিকেলের যে কোনো মেডিকেলে পড়তে পারে, সেটা যে কোনো জায়গায় উপস্থিত থাকতে পারে। ওইটার ভালো মন্দর কোনো দায়ভার আমাদের নাই। এখন যদি ওই সে নিজে অথবা আমরা কারো মাধ্যমে একটা কন্ট্যাক্ট করার ব্যবস্থা করি, এটার ভালো মন্দ দায়ভার আমার কাছে থাকতে পারে। কথাটা বুঝছো? কথাটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা টেস্ট মেডিকেল আর ফাইনাল মেডিকেল বুঝছি। ফাইনাল মেডিকেলে সে র্যান্ডমলি গেলে তাকে আনফিট দিয়ে দিতে পারে, এটার পসিবিলিটি 50%। ওকে, টেস্ট জেনারেল মেডিকেল কন্ট্যাক্টটা করে, কন্ট্যাক্ট না করলে তার ফাইনাল মেডিকেলে টাকা দিতে হবে 8500 টাকা। কত টাকা? ফিট কন্ট্যাক্ট করলে তার হেলথ কন্ডিশন নর্মাল থাকলে তার 20 থেকে 25 হাজার টাকা লাগবে, একবারে 8500 টাকা সহ।
8,500 টাকা এবং 2,000 টাকা যে স্লিপ এগুলো সহ, মানে তার অতিরিক্ত 10,000 টাকা 12,000 টাকা খরচ হবে। কথাটা বুঝছো না? বুঝো নাই তুমি? কি বুঝছো কও? কন্টাক্ট মেডিকেলে আপনার যদি আমরা করি তাহলে হলো আমাদের যেই মেডিকেল সিলেক্ট করে দিব ওইটার মধ্যেই করতে হবে, যেটা 10 থেকে 12,000 টাকার মতো একটা চার্জ অতিরিক্ত লাগবে, চার্জ কাটবে। অতিরিক্ত লাগবে। তোমরা কি এই ইয়াসিন ফাইনাল মেডিকেল আর কন্টাক্ট মেডিকেল টেস্ট মেডিকেলটা বুঝছো? এই ফাইনাল মেডিকেলের মধ্যে দুই রকমের মেডিকেল আছে। কয় রকমের? 2 রকমের। একটা হলো জেনারেল। এই জেনারেল মেডিকেলে আমাদের কাজ কি জানো? আমাদের কাজ হলো তাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়া, যেন আমি এত তারিখে আপনি এই মেডিকেলে যাইবেন। এটা র্যান্ডম শব্দ তো আল্লোপাতালি বা এলোপাথারি, যেটা শুদ্ধ ভাষা। কথাটা বুঝছো? এলোপাথারি মানে এই 100 মেডিকেলের মধ্যে যে কোনো মেডিকেল তার ভাগ্যে পড়তে পারে। এটা হচ্ছে জেনারেল মেডিকেল। জেনারেল মেডিকেল। আরেকটা হলো কন্টাক্ট মেডিকেল, মানে ফিট কন্টাক্ট, যে তার এটা অবশ্যই ফিট আসবো, আনফিট আসবো না। তো ফাইনাল মেডিকেলের মধ্যে এই দুইটা রকম। আনফিট যেটা আসবো এটা কিন্তু জিনিসটা পূর্ণ বৈধ না, এটা ওয়ান কাইন্ড অফ অবৈধ। কিন্তু বাংলাদেশের অবস্থা এত খারাপ, জেনারেল মেডিকেলে গেলে সে ফিট, তবুও তারা আনফিট দিয়ে দেয় বা তাকে আনফিটের ভয় দেখায়। এখন যার হেলথ কন্ডিশন ভালো তার কন্টাক্ট করতে গেলে কেমন হয়? এমনই খরচ পড়বো, এটা হলো নর্মাল খরচ। এটা যারা হেলথ কন্ডিশন অনেক খারাপ তাহলে তো অনেক টাকা লেগে যায়। যারা ডায়াবেটিস আছে তার লাগবে 30,000 35,000 টাকা, বুঝো নাই? নরমালি 12,000 টাকা। নর্মালি 12,000 টাকা বেশি লাগবে, মানে ওই যে 8,500 টাকা আর 10,000 টাকা, 2,000 টাকা হচ্ছে এটা লোক তোমার নর্মাল। 8,500 টাকা আর 2,000 টাকা এটা লোক নর্মাল, মানে 10,500 টাকা এটা লোক একবারে নর্মাল। ঠিক আছে? এটার সাথে আরো তুমি 12,000 টাকা যোগ করো বা 15,000 টাকা যোগ করো বা 13,000 টাকা যোগ করো, এরকম বেশি লাগবে। বুঝা অবস্থা বুঝা, কন্টাক্টের জিনিস তো কোনো সময় কম বেশি থাকে। আমরা কন্টাক্টটা উদ্বুদ্ধ করবো কিনা এটা পরে আলাপ করব। হ্যাঁ, আমরা কি উদ্বুদ্ধ করবো এই ব্যাপারে আলাপটা আমরা পরে করব। আচ্ছা, এরপরে আমরা চলে যাই টেস্ট মেডিকেল আর ফাইনাল মেডিকেল। বুঝছো? এরপরে আমরা তাকে বলবো, যখন সে ফাইনাল মেডিকেলে ফিট হয়ে আসলো বা ফাইনাল মেডিকেলটা দিয়ে আসলো, তাকে আমরা বলবো যে ভাই আপনি দ্রুত পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লাই করেন। কিসের অ্যাপ্লাই করেন? পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লাই করেন। দ্রুত আপনি আজকের মধ্যে বিএমইডি রেজিস্ট্রেশন করেন। কি রেজিস্ট্রেশন করেন? বিএমইডি রেজিস্ট্রেশন করেন। ভাই আপনি দ্রুত জেলা ফিঙ্গার পারলে দিয়ে দেন। আসার পর পরই হ্যাঁ, আপনি ডিস্ট্রিক্ট ফিঙ্গার দিয়ে দেন। টেস্ট মেডিকেল না, টেস্ট মেডিকেলে ভালো কন্ডিশন অথবা ফাইনাল মেডিকেল দেওয়ার পরেই বুঝ করে, হ্যাঁ, আপনি ডিস্ট্রিক্ট ফিঙ্গার করেন। কি করেন? ডিস্ট্রিক্ট ফিঙ্গার করেন। আপনি দ্রুত আজকের মধ্যে 3 দিনের ট্রেনিং এ ভর্তি হয়ে যান। বিএমইটি যা যা দরকার হ্যাঁ। সব কিছু করা 3 ডেজ ট্রেনিং এ কি হয়ে যান? প্রতি হয়। ভর্তি হয়ে যান। তারপর আমরা বললাম যে দ্রুত আপনি 8 কপি ছবি ল্যাব প্রিন্ট করে ফেলেন। দ্রুত 8 কপি ছবি ল্যাব প্রিন্ট করে ফেলেন। কথা বুঝছো? দ্রুত 8 কপি ছবি কি করেন? ল্যাব প্রিন্ট করে ফেলেন। এই ক্ষেত্রে কি ল্যাপটপটা অত হ্যাঁ, ল্যাব প্রিন্ট সাদা ব্যাকগ্রাউন্ড, ল্যাব প্রিন্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কি হইতে হইব? হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ল্যাব প্রিন্টটা কি হইতে হইব? সাদা ব্যাকগ্রাউন্ড হইতে হইব। মনে থাকবো? আচ্ছা, তারপরে এলো তোমার 8-এর পরে 9। তাহলে আমরা উপর থেকে আসি, উপর থেকে আসো। জি স্যার। প্রথম লেখো যে টেস্ট মেডিকেল 1 নাম্বার লেখো। আবার একটু শুরু করে প্রয়োজনে সবাই আবার নতুন করে লেখো, যদি কেউ লেখাতে ঝামেলা থাকে বা নতুন করে দাগ দাগ দিয়ে ছবিটা পাসপোর্ট সাইজ, হ্যাঁ, ম্যাট পেপার, অবশ্যই ম্যাট পেপার। দেখি ল্যাবেই লাগবে নাকি? ল্যাবেই করলে ভালো, ওই যে কোনো হইলে আমাদের এখান থেকে হইলে অসুবিধা হয় না, কিন্তু ল্যাবে হইলে ভালো হয়। তাহলে প্রথম হলো টেস্ট মেডিকেল। প্রথম কি? ফাইনাল মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স না? না, ওইটা ওই সিস্টেমটা পাল্টাই দিলাম আমরা। এই জন্য সবার আগে এটা লেখো, টেস্ট মেডিকেল লেখো। কারণ ভিসা পাওয়ার পরে সে ধরো এগুলা করলো, তার মেডিকেল আসলো আনফিট, তখন একটা সমস্যা না। এখন সিস্টেমটা তো করতে হইব তার সুবিধা অনুযায়ী, ঠিক কিনা? এক নম্বর হলো টেস্ট মেডিকেল, ফাইনাল মেডিকেল। 3 নাম্বার পুলিশ ক্লিয়ারেন্স। 1 দিনের ভিতরে করবা পুলিশ ক্লিয়ারেন্স, বিএমইটি, ডিস্ট্রিক্ট ফিঙ্গার। বুঝছো? আবেদন করে লাইবা। 3 দিনের ট্রেনিং, এগুলো 1 দিনের ভিতরে, এই 4টা জিনিস 1 দিনের মধ্যে শেষ করতে পারবা। 5 নাম্বার 8 নাম্বার যে ল্যাব প্রিন্ট, এগুলো 1 দিনের মধ্যে শেষ করে মেডিকেল, ফাইনাল মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স, বিএমইটি রেজিস্ট্রেশন, এটা হ্যাঁ, বিএমইটি রেজিস্ট্রেশন। তারপর হলো ডিস্ট্রিক্ট ফিঙ্গার। কি ফিঙ্গার? ডিস্ট্রিক্ট ফিঙ্গারে তাকে বলতে পারে যে না, আপনার 3 দিনের ট্রেনিং করা নাই, আমি নিব না। তাহলে সে 3 দিনের ট্রেনিং ভর্তি হয়, ডিস্ট্রিক্ট ফিঙ্গার করবে, সমস্যা নাই। বুঝছো না? তারপরে ল্যাব প্রিন্ট 8 কপি ছবি, এটা বুঝছো? এবং সে এই কি করব, এই জিনিসটা যেন সে করতেছে, সে কি পাইয়া করতেছে, এটা কি তোমরা বুঝছো? ভিসা পাই করতেছে। কি ভিসা পাইয়া? কুয়েতের ভিসা? কুয়েতের ভিসা অ্যাটাস্টেড পাইয়া না আনঅ্যাটাস্টেড পাইয়া? পাইয়া? হ্যাঁ, আনটেস্টেড। আনঅ্যাটাস্টেড পাইয়া করতেছে। অ্যাটাস্টেড সে ওই সময় নাও পাইতে পারে,
কিন্তু তার এর মধ্যে প্যারা দিতে হবে কুয়েতি দেন আমার তাড়াতাড়ি অ্যাটাস্টেড পাঠান, নাহলে কিন্তু আমার ম্যান পাওয়ার হইব না। তাহলে আমার কি হইব না? ম্যান পাওয়ার হইব না। নাহলে কি হইব না? ম্যান পাওয়ার হইব না। এই প্যারা কিন্তু দিতে হইব, যাত্রীদের বারবার বুঝাই দেবে যেন আপনি তাড়াতাড়ি অ্যাটাস্টেড, যত তাড়াতাড়ি পারেন অ্যাটাস্টেড আনাইবেন। যত তাড়াতাড়ি পারেন এগুলো করে নাহলে হ্যাঁ এগুলো তো করবোই, অ্যাটাস্টেডটা আনাইবেন। ওই যে অ্যাটাস্টেডটা আসতে একটু দেরি হয়। তোমার তো আগে ভিসা পাঠাই দিলে তুমি এগুলো করে ফেলতে পারবা, অ্যাটাস্টেড আসতে দেরি হয়। আজকে তোমার যে অ্যাটাস্টেডটা দেখাইতেছি এটা অলরেডি ভিসা স্ট্যাম্পিং হয়ে গেছে, কিন্তু অ্যাটাস্টেড আসছে আজকে। এটা স্টেপটা কি যাত্রী আনবে? হ্যাঁ এটা স্টেপটা অ্যাটাস্টেড যাত্রী যে দালালের মাধ্যমে, সেই দালালের মাধ্যমে কথা বলে আনাবে। এটা তো কুয়েত থেকে দিব, এটা বাংলাদেশ থেকে তো দিব না। এটা কুয়েতে বাংলাদেশের যে এম্বাসি। আসসালামু আলাইকুম। ওই একটা ট্রেনিং হইতাছে, আর 10-15 মিনিট পরে ওরা ছাড়তেছি। হ্যাঁ ও একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝানো হইতাছে। ঠিক আছে ঠিক আছে। কথাটা বুঝছো? আচ্ছা এখন তাইলে আমরা কি কি বললাম? টেস্ট মেডিকেল, টেস্ট মেডিকেল, ফাইনাল মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স, বিএমইটি রেজিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট ফিঙ্গার, জেলা ফিঙ্গার, আত্মকপি ল্যাব প্রেজেন্ট ছবি। আর আমরা 8 নাম্বার আরেকটা ই করুম, সেটা হলো অ্যাটাস্টেড চামু। কি চামু? অ্যাটাস্টেড এটা কি অ্যাটাস্টেড? ভিসা অ্যাটাস্টেড। কি অ্যাটাস্টেড? ভিসা অ্যাটাস্টেড। 8 নাম্বার কি চামু? ভিসা অ্যাটাস্টেড দেন, ভিসা অ্যাটাস্টেড। স্যার এই যে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমার তো যখন পাসপোর্টের ছবিটা পাঠাই দিব ওই দেশে, তখন তো আমার ভিসাটা আসবে নরমাল ভিসা, আনঅ্যাটাস্টেড। তো আনঅ্যাটাস্টেড আসলে আমি তো ততদিনে আমার এই জায়গার প্রসেসিং শুরু, যেমন পুলিশ ক্লিয়ারেন্স, টেস্ট মেডিকেল, ফাইনাল মেডিকেল, ঠিক আছে, এগুলা করতেছি। তারপরে ট্রেনিং করার পরে আমি কোন সময় যে এজেন্টকে প্রেশার দিব যে আমার অ্যাটাস্ট ইয়াটা? এটা এজেন্ট না, এটা মূলত আপনাকে যে নিবে আদম বা যে এজেন্ট আছে, বা আপনার যে মামা চাচা যে আছে, তারা যদি এই ব্যাপারে এক্সপিরিয়েন্স থাকে, তারা নিজেরাই কফিলের প্রেশার দিয়ে এই কাজটা করাই ফেলবে। আর যদি তার এক্সপিরিয়েন্স না থাকে, দেখতেছেন যে আপনার ম্যান পাওয়ার হয়ে যেতেছে কিন্তু অ্যাটাস্টেড আসতেছে না, তখন আপনি একটু প্রেশার দেওয়া দরকার। কথাটা ক্লিয়ার? মেন করার জন্য তো আমাদের প্রয়োজন এরকম কার্ড আসবো, এটা কুয়েতেরই ম্যান পাওয়ার। হ্যাঁ লেখা সিঙ্গাপুর, এটা আমি সিঙ্গাপুর লিখছি, কিন্তু ম্যান পাওয়ারটা কুয়েতের। মেন করার জন্য কি একটা সিস্টেম প্রয়োজন? প্রয়োজন। অ্যাটাস্টেডটা ছাড়া ভিসা স্ট্যাম্পিং হয়ে দেব। এখন আমি আপনাদেরকে বলি, এই যে 7 নাম্বার পর্যন্ত যে আলোচনা করলাম, মানে টেস্ট মেডিকেলের পর ফাইনাল মেডিকেলে ফিট চলে আসলো। ফিট আসলে কেমন আসে এটা তো আপনাকে দেখা দরকার। এটা যেহেতু প্রিন্ট করছি, এই যে এরকম একটা ডকুমেন্ট আসবো, বুঝা যায় না? এই যে দেখেন এরকম একটা ডকুমেন্ট আসবো। হ্যাঁ এটা সব দেশেরই এরকম ফিট মানে কুয়েত এবং সৌদি, এই দুইটা দেশের এইরকমই আসবো। ওয়াফিদ লেখা থাকবো, যে এরকম ওয়াফিদ লেখা থাকবো। এটা ডকুমেন্ট অনলাইন থেকে প্রিন্ট করা যাবে। আমাদের ওয়েবসাইটে আছে যে মেডিকেল রিপোর্ট কীভাবে বের করতে হয়, ওই অপশনে গেলে এটা বের করতে পারবেন। ওয়াফিদ লেখলেই মেডিকেল রিপোর্ট, ওই দিন ওইভাবে বের করে দিচ্ছি, তাকে দেখাই দিচ্ছি। এটা কঠিন জিনিস না। পাসপোর্ট লেখলে আর ন্যাশনালিটি দিলেই বের হয়ে যাবে, যদি ফিট আসে। ফিট না আসলে ইন প্রোগ্রেস থাকবো। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এরপরে কি করব নাকি? এই যে এই জিনিসগুলো যখন আমাদের কাছে দিল, তখন আমাদের কাজ কি? আমরা কি কি ডকুমেন্ট, এটা যেই এজেন্সি ফাইনালি এটা কি করব? ফাইনালি এই স্ট্যাম্পিং এবং ম্যান পাওয়ারের কাজটা করব। তাদের হাতে আমরা কি কি ধরাই দিব, এটা আমাকে জানতে হবে না? তাদের হাতে আমরা কি কি দিব, এই জিনিসটা জানার দরকার কি না? অবশ্যই জানা দরকার। এতে দেখো, তোমরা তার হাতে দিবা কি কি, খেয়াল করো। তার হাতে দিবা 1 নাম্বার 1, তারা কিভাবে ফাইলটা রেডি করে দিবা, এটা তো আমরা করতে পারতাছি না, আমরা তো এখানে অবস্থিত নাকি। আমরা তার হাতে দিব হলো অরিজিনাল পাসপোর্ট। কি দিব? অরিজিনাল পাসপোর্ট, ঠিক আছে। হ্যাঁ 2 নাম্বার হলো মেডিকেল ফিটের অরিজিনাল মানি রিসিপ্ট। মেডিকেল ফিটের কি, মেডিকেল যখন দিছো, তুমি যখন টাকা পেমেন্ট করছো, তোমার একটা মানি রিসিপ্ট দিব না? মেডিকেল ফিট মানি রিসিপ্ট, ফিটের মানি রিসিপ্ট। কি রিসিপ্ট? মানি রিসিপ্ট, ঠিক আছে। RECEIPT, হ্যাঁ, মানি রিসিপ্ট। 3 নাম্বার হলো অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স। কোন পুলিশ ক্লিয়ারেন্স? লিখতেছো অরিজিনাল, লিখে লিখতেছো অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স, পারছো? আচ্ছা
4 নাম্বার হলো বিএমইডি রেজিস্ট্রেশন। বিএমইডি রেজিস্ট্রেশন, বুঝতে পারছো? 5 নাম্বার ফিঙ্গার স্লিপ। 5 নাম্বার কি? ফিঙ্গার করছে না জ্বালায়, ফিঙ্গার স্লিপ। 6 নাম্বার 3 দিনের ট্রেনিং এর স্লিপ, 3 ডেজ ট্রেনিং এর সার্টিফিকেট, ট্রেনিং সার্টিফিকেট, ঠিক আছে? 7 নাম্বার 6 নাম্বার হলো 3 দিনের ট্রেনিং সার্টিফিকেট। আর 7 নাম্বার হলো 8 কপি ছবি, 8 কপি ফটো, 8 কপি ফটো। কথা বুঝছো? এবং সাথে এটার সাথে কি দিতে দেবো? অরিজিনাল পাসপোর্টের সাথে দিতে দেবো ভিসা কপি। কি দিতে দেবো? 3 দিনের ট্রেনিং এর পরে কি বলবেন? 3 দিনের ট্রেনিং, 8 কপি ফটো। আর ভিসা কপির সামনে পিছে স্টার মার্ক দাও, একবার 1 নাম্বারে দাও ভিসা কপি, 1 নাম্বারে একবারে সবার উপরে দাও ভিসা কপি। ভিসা কপিটা আনঅ্যাটাস্টেড থাকতে পারে, অ্যাটাস্টেড হইলে তোমার আর এটা নিয়ে চিন্তা করতে হবে না, বাকি ম্যান পাওয়ার সহ হয়ে যাবে। ওটা এখানে যে কটা ডকুমেন্টের কথা বলছি, 8 কপি ছবি আর ভিসা কপি সবার উপরে লেখো সবাই। এই ভিসা কপিটা যদি আনঅ্যাটাস্টেড হয় কি করতে হইব? আমাদের দায়িত্বে অ্যাটাস্টেডটা নিতে হইব। হ্যাঁ, এখন এগুলা যদি তুমি দাও তাহলে কি হইব? এটা একটু তোমাকে বুঝতে হবে না? এগুলা যখন তুমি দিবা তখন যেই এজেন্সি এই কাজটা করবে সেই সকল ডকুমেন্ট জমা দিবে বাংলাদেশ অবস্থিত কুয়েতি এম্বাসিতে। কুয়েতি এম্বাসিতে তার পাসপোর্টের মধ্যে স্টিকার করাই দিবে। ওই যে তুমি একটা ভিডিও করছো না, ওই যে মোবাইলের ভিতরে ভিডিওটা ঢুকাইছো না, ওই লোক ওই স্টিকারটা, কুয়েতের স্টিকারটা, কুয়েতের কিটা স্টিকারটা, রূপালী কালার একটা স্টিকার সিল মারা দিব। আচ্ছা, আমরা ওনাদের কাছে এগুলা কিভাবে পাঠাবো? স্ক্যান করে না, এগুলা হার্ড কপি পাঠাই দেবো। অরিজিনাল পাসপোর্ট কি তুমি স্ক্যান করে পাঠালে কাজ দেবো? এটা পাঠাই দেবো কি হার্ড কপি পাঠাই দেবো। কুয়েতি এম্বাসিতে এগুলো হার্ড কপি জমা দিয়ে দেবো। তখন তোমার পাসপোর্টের ভিতরে তারা স্টিকার করে দেবে। এটাকে বলে ভিসা স্ট্যাম্পিং। এই দাপটাকে কি বলে? ভিসা স্ট্যাম্পিং। এই দাপটাকে কি বলে? ভিসা স্ট্যাম্পিং। কি বলে? সন্দীপ বলো, কি বলে এই দাপটারে? কি বলে? স্ট্যাম্পিং। ভিসা স্ট্যাম্পিং, ভিসা স্ট্যাম্পিং। তুমি ইয়াসিন বুঝতেছো? আচ্ছা, এই ধাপটা শেষে তোমার পরের ধাপ হলো ম্যান পাওয়ার। পরের ধাপ কি? ম্যান পাওয়ার। পরের ধাপ হলো ম্যান পাওয়ার। এই ম্যান পাওয়ার যদি ভিসা স্ট্যাম্পিং হয়ে যায় 3 দিনের ট্রেনিংটা এখানে বাধ্যতামূলক, জেলা ফিঙ্গারটা বাধ্যতামূলক, হ্যাঁ, এবং ভিসা অ্যাটাস্টেডটা বাধ্যতামূলক। এইসব জিনিসের সাথে এগুলো সবকিছু থাকলে এর ম্যান পাওয়ার হয়ে যাবো, এর ভিসার কাজ শেষ। ভিসা প্রসেসিং কি শেষ। এখন ভিসা প্রসেসিং এর জন্য আসলে তোমরা কি মানুষকে বুঝাইতে পারবা? ইনশাআল্লাহ। কোনো কিছু বোঝো না এমন আছে? আমার মনে হয় অনেক ভালো ভালো এজেন্সির যারা কর্মী তাদের চাইতেও তোমাকে আজকে ডিটেলে আমি বলছি। আমার মনে হয় অন্যান্য কর্মীরা অনেক বছরে তারা থাকতে থাকতে শিখছে, এমন ট্রেনিং তারা হয়তো বা পায়নি, এমনও হইতে পারে। কথাটা বুঝছো? তারা দেখা যাচ্ছে যে বসে এটা করছে, বুঝছে, এটা করছে, শিখছে, আরেকজনে এটা করছে, এটা শিখছে, কিন্তু তারা এইভাবে এত ট্রেনিং করে সাজানো গুছানো সিস্টেমে পায় নাই হয়তো বা। তো তোমাদের কাছে আমরা এটা পৌঁছাই দিলাম এইভাবে। তো এরপরও কি তোমরা এটা বুঝাইয়া ক্লায়েন্টে বুঝাইতে পারবে না? যদি কেউ কুয়েতের ভিসা প্রসেসিং এর জন্য আসে, এই খাতাটা বাইর করে তার থেকে এইগুলা জিনিসটা বুঝাইয়া বুঝা নিতে পারবা না? পারবা কি না? এটা চেষ্টা করতে হইব। হ্যাঁ, কুয়েতের ভিসা কত প্রকারের সবকিছু তোমাদেরকে বলা হয়েছে, এবং এই কুয়েতের ভিসা প্রসেসিং এ কেমন টাকা লাগে এটাও তো তোমাকে জানা দরকার। কুয়েতের ভিসা প্রসেসিং প্লাস মানে কুয়েতের ভিসা স্ট্যাম্পিং প্লাস ম্যান পাওয়ার, এই দুইটা কাজ। এই দুইটা কাজ হলো মূলত, এগুলো হলো টুকরা টাকরি কাজ। এগুলা এক একটা কাজ আমরা করে দিলাম, আমরা টাকা নিব। কিন্তু ভিসা স্ট্যাম্পিং প্লাস ম্যান পাওয়ার এই দুইটা কাজের জন্য আমরা নিয়ে থাকি 45,000, 40,000, 37,000, এই 3টা ক্যাটাগরিতে টাকা নিয়ে থাকি। মোটামুটি তুমি 40 থেকে 45,000 টাকা বললে যে কোনো ভিসার জন্য এটা গ্রহণযোগ্য। তুমি 45 বললে তুমি 42 রাজি করাও, তোমার আমি কিছু বললাম না, যেন কম বল লাগে বেশি বল লাগে। অনেক সময় দেখা যাচ্ছে লোক বুঝা 1,000, 2,000 কমাই দিতে হয়, কারণ এটাতে যেহেতু অনেকগুলো ধাপ, আমাদের একটু রিস্ক থাকে। যে কাজে রিস্ক বেশি ওই কাজে লাভ কম করলে আবার হয় না। সমস্ত কাজ না, এই সমস্ত কাজের ডকুমেন্ট আমার কাছে দিলে আমরা 40,000-এর মধ্যে পরের 2টা কাজ করে দেওয়া হলে 40,000 টাকা নেব। ভিসা স্ট্যাম্পিং আর ম্যান পাওয়ার, ম্যান পাওয়ার আর ভিসা স্ট্যাম্পিং। আর যেমন মেডিকেলের টাকা তো বললামই আলাদা করে। মেডিকেলের টাকা বলছি না? মেডিকেলের টাকা আলোচনা হয়েছে তোমাকে লগে? নর্মাল মেডিকেলের টাকা কত বলো তো? 3 দিনের জন্য তুমি কও ফাইনাল মেডিকেলের জন্য যেটা দিব ওইটা কিভাবে? ফাইনাল মেডিকেলটা তো বুঝতে হইব। ফাইনাল মেডিকেলটা কয় ধরনের বলছি?
কয় ধরনের? 2 ধরনের, কেমনে কেমনে কত দিহি? জেনারেল মেডিকেল আর এটা হচ্ছে ফাইনাল মেডিকেল। জেনারেল মেডিকেল আর একটা হলো কন্ট্যাক্ট মেডিকেল। জেনারেল মেডিকেলের ফি হলো 8500। 8500। আর এটার জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লিপ নিতে হবে, এটা তুমি ফ্রিতে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ নিতে পারবা না, এটা টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ নিতে হয়। অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যেন আমি ওই দিনে করতে চাই, ওই মেডিকেলে একটা মেডিকেল করে দিতে পারি আমি র্যান্ডমলি। হ্যাঁ, এটার জন্য তোমার কত টাকা লাগবে? এই স্লিপের জন্য 2000 টাকা লাগবে। স্লিপের জন্য 2000 এই 2000 টাকা দিতে হবে, যে তার স্লিপটা উঠাই দিব তাকে। আমরা যদি উঠাই দিই আমাদেরকে দিতে হইব। কথাটা ক্লিয়ার? কথাটা ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার। সন্দীপ ক্লিয়ার হইছো? কত টাকা দিতে হবে আমাদেরকে? 2000 টাকা দিতে হইব। ক্ষেত্র বিশেষে আমরা 200 টাকা 300 টাকা কম বেশি নিতে পারি। এটা হলো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। অ্যাপয়েন্টমেন্টে টাকা কাটে, অ্যাপয়েন্টমেন্টে $10.50 মানে $10.5 কাটটা নিব। $10.5 কি করবো? কাটটা নেবো। এই $10.5 তোমার মোটামুটি 1300-1400 টাকা। তাহলে 1300-1400 টাকার একটা কাজ করে দিলে তুমি 2000 টাকা নিতেই পারো। তুমি কার্ডের চার্জ দিতেছো বাৎসরিক, কার্ড মেনটেন করতেছো, ভুল হয়ে যেতে পারে, ঠিক না? কেউ যদি ভুল মানে এটা জানতে চাই যে আমার কত টাকা লাগতে পারে, তাহলে ওনার আইডিয়া দিন 40 থেকে 45 টাকা। কেন, ওই যে তোমাকে ভিসা বইটা কো, ভিসা বুকটা কি আশপাশে আছে? দেখি লও তো, দেখি 1 মিনিট লেগে লও তো। এখন দেখা ভিসা অনেক কিছু না না, কোনো মিসিং, এটাতে কোনো মিসিং নাই। ভিসা বুকটা লও তো দেখি। সিরিয়াস। ভিসা বুকটা পাইছো? পাইছো? নাও ভিসা বুকটা তাড়াতাড়ি হাতে হাতে দাও। এটা দেখো, ভিসা বুকটাতে তোমরা যদি দেখো তাহলে এখানে একটু নাড়াচাড়া করলে বুঝবা। তোমাদের সবাইকে বলি যে এগুলো একটু নাড়াচাড়া করতে, নাড়াচাড়া করলে বুঝবা। আমেল মঞ্জিল, এই যে কুয়েত ভিসা প্রসেসিং, দেখো আমরা এখানে দিয়েও দিছি। টেস্ট মেডিকেলে তার 2000 টাকা লাগতে পারে যদি কেউ টেস্ট মেডিকেল করতে চায়। হ্যাঁ, টেস্ট মেডিকেলে 2000 টাকা, ফাইনাল মেডিকেল স্লিপ 2000, মেডিকেল ফি 8500, জেনারেল লেখা আছে। এখন তো তোমার কাছে এই ব্যাপারগুলো ক্লিয়ার, এতদিন না হলে না বুঝতা, এখন ক্লিয়ার না? আচ্ছা, তারপরে লেখা আছে পুলিশ ক্লিয়ারেন্স 800 টাকা, 500 প্লাস সাথে। হ্যাঁ, আর বিএমইডি 500 টাকা, 3 দিনের ট্রেনিং 700 টাকা নতুনদের জন্য। দেখছো, জেলা ফিঙ্গার 300 টাকা, জেলা ফিঙ্গার 300 টাকা, ছবি 8 কপি 300 টাকার মতো লাগতে পারে, টিকিট 40 থেকে 60,000 টাকার মধ্যে হতে পারে। এইবার ভিসা বুকের কথাগুলো কি তোমার কাছে স্পষ্ট না? একসময় তোমরা জানতা না এই ব্যাপারগুলো, এখন তো আজকে জানলা। আজকে সবকিছু ক্লিয়ার না? কোনটা কি বলতে চাইতেছে এটা বুঝতেছো না? এখন ভিসা বুক দেখলে সব বুঝবা না? বুঝবা কি না? আচ্ছা, তাহলে আরেকটা কথা শুধু শেষ, সেটা হলো 3 দিনের ট্রেনিং কাদের লাগে না। যে থেকে আসছে, যে দেখা যাচ্ছে 6 মাস আগে ট্রেনিং করে গেছিল, তার না লাগতে পারে। হ্যাঁ, তার যদি আরেকটা পাসপোর্ট থাকে, ওই পাসপোর্ট দিতে হবে বাধ্যতামূলক। ওই পাসপোর্ট কেউ ওই গেছে, কিন্তু উনি যে আসছে 2-3 বছর পরে আবার যেতেছে, নতুন কোনো কোম্পানিতে নতুন করে যেতেছে। এই ক্ষেত্রে যদি সে ম্যান পাওয়ারের জন্য 3 দিনের ট্রেনিং করতে না চায়, তাহলে তাকে 3 দিনের ট্রেনিং ছাড়াই আমরা কাজ শুরু করে দিব। যদি ম্যান পাওয়ার অফিস থেকে আমাদেরকে অভিযোগ দেয় ভাই যাত্রী 3 দিনের ট্রেনিং লাগবে, তখন তার বাধ্যতামূলক করতে হবে, নাহলে তার ম্যান পাওয়ার আজীবন হইব না। এই ব্যাপারটা ওকে ক্লিয়ার? আবু কালাম ভাইয়ের ডেমন হয়েছিল, আবু কালাম ভাইয়ের এরকম হয়েছিল, সব শেষ করে তার 3 দিনের ট্রেনিং এর জন্য হয়নি। লোক ভালো, খুবই আবু কালাম ভাই লোক ভালো, যেটা বলছি তখন সেটাই মেনে গেছে আলহামদুলিল্লাহ। এরকম ভালো যাত্রী বললে কাজ করতে অসুবিধা, বুঝের যাত্রী বললে আর কি, ভালো বলতে বুঝে অলরেডি এক দেশে থেকে আসছে, ওই দেশেই থেকে আসছে, এক দেশে না। কথাটা ক্লিয়ারলি বোঝো, যেই দেশে যাইবো সেই দেশে তার পুরান হইতে হইব, অন্য দেশের পুরান হইলে কাজ হইব না। সে তোমার ধরো সৌদি আরব থেকে, সৌদি আরব আবার এখানে আবার আরো কাহিনী আছে। জিসিসির আন্ডারে যে 6টা দেশ, এটাও আমাকে জানতে হইব কিন্তু এইসব বিষয়গুলো জানার জন্য। হ্যাঁ, জিসিসি বলতে যে জিসিসি মেডিকেল, জিসিসি শব্দের অর্থ হলো গালফ, গালফ কান্ট্রি। গালফ কান্ট্রি মানে মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে, ওমান, বাহরাইন, কুয়েত, দুবাই, এই 6টা দেশে কেউ থেকে আসলে একটা সময় নিয়ম ছিল, ধরো তুমি দুবাই থেকে আসছো, তোমার সৌদির যাইতে কোনো ট্রেনিং লাগবে না, কারণ তুমি তো জিসিসির আন্ডারে ছিলা। আপনি মনে কিছু জিজ্ঞেস করতেছিলেন, এগুলোই জিজ্ঞেস করতেছিলেন কি? কথাটা বুঝছো? কিন্তু তুমি ধরো ইয়ে থেকে আসছো, সিঙ্গাপুর থেকে আসছো, পুরা চুল পাইকা গেছে তোমার সিঙ্গাপুর থাকতে থাকতে, প্রতিদিনে তুমি যাতায়াত করতেছো, এখন যাইবার নতুন করে তুমি কই? কুয়েত। তোমার অবশ্যই কি করতে হইব? ম্যান পাওয়ার না, ট্রেনিং করতে হইব। কথাটা ক্লিয়ার? তুমি তো হ্যাঁ, কেউ যদি বিজনেস বিষয়ে যায়, বিজনেস বিষয় সম্পর্কে আলোচনা করো না। নাইট টু দরকার আছে কও। পার্সোনাল। কেউ যদি বিজনেস বিষয়ে যায়, তাহলে কি আপনার কি মেডিকেল করা লাগবে? না
না না, বিজনেস বিষয় মেডিকেল লাগবে না। আমি কই দেশে যাই বিজনেস বিষয় লোক মূলত বিজনেস ট্যুরিস্ট, বিজনেস বিষয়টা মূলত বিজনেস ট্যুরিস্ট, এই জন্য লাগে না। শোনো, এক কথায় মনে রাখো যে কান্না কাটতে গেলে মেডিকেল করতে হবে। আচ্ছা, তোমরা কি আজকের আলোচনায় এখানে কোনো কিছু বোঝো না এমন আছে কেউ? সন্দীপ, বোঝো না এমন কোনো পয়েন্ট আছে? একটা পয়েন্ট বলো যে এটা ভাই বুঝি নেই। ক্লিয়ার আছো না? আবার যেটা বোঝো নাই, তোমার জ্ঞান অর্জন করা দরকার কি দরকার না? এখন জ্ঞান অর্জন করার লেগা তুমি ধরো এই মাহমুদ ভাইয়ের কাছে আসলা, বা তুমি তোমার বেলায়েত ভাইয়ের কাছে আসলা, বা তুমি আলিফে ভালো বুঝছে আজকের সেশন মনে করো আলিফের কাছে গেলা, দেখি তুমি ছোট হইলা। আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, সেটা কি আমাদের কি হইতে হবে? সবার ডাউন টু দি আর্থ হইতে হবে। হ্যাঁ, মাটির সাথে মিশে যাইতে হবে শিক্ষার ক্ষেত্রে, ডাউন টু দি আর্থ। এক দেশ থেকে মানুষ আরেক দেশে একটা বাক্য শিখার জন্য হইলো যাইতো। কথাটা বোঝো নাই? এই হলো বিষয়। আমার আর একটা বড় ব্যবসায়ের পার্থক্য শুধু সে বেশি জানে, আমি কম জানি। কথাটা বোঝো নাই? এতে বড় হওয়ার কিছু নাই। আমি অনেকের কাছে এই শিক্ষা হই, আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো একটা জিনিস শিখাইলেন, অন্তত তাকে ধন্যবাদ দেই বা তার প্রশংসাটা আরেক জায়গায় করি, বুঝছো না? বা তাকে মনে রাখি, মনে ধারণ করি। কারো একটা ঘটনার মধ্যে বলি সে আমাকে এটা শিখাইছে, সে আমাকে এই ব্যাপারে সতর্ক করছে, সে আমাকে এই পরামর্শ দিচ্ছে, বুঝছো নাই? এরকম হইতে হইব। আমিও যদি এইটার থেকে দূরে সরে যাই, কৃতজ্ঞতা থেকে দূরে সরে যাই, আমিও মনুষ্যত্ব থেকে একটু দূরে সরে গেলাম, আমিও পারফেক্ট মানুষ হইতে পারলাম না। সব ক্ষেত্রে পারফেক্ট না, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কিন্তু ঠিক থাকতে হবে। হ্যাঁ, আমাদের সকলের ডাউন টু দি আর্থ হইতে হবে শিখার ব্যাপারে। এবং সবাই এখানে তোমরা কাজ করতে আসছো, তোমাদের প্রফেশনাল লাইফের সবাই কাছাকাছি চলে আসছো। তোমাদের এখন সবাই দুষ্টামি কিছুটা বাদ দিয়া প্রফেশনালের দিকে মনোযোগ দিতে হইব, ফোকাস একদিকে থাকতে হইব। হ্যাঁ, কারো যদি ভিন্ন ফোকাস থেকেও থাকে, ওই দিকটা যদি এমন হয় যে ফোকাস না দিলেও চলবো, তাহলে ওই দিকটা ওই দিকের মতো চলতে থাকুক। কেউ বিদেশ যাইতে হইব, বিদেশটা চলতে থাকুক, যে এই দিকটা মনোযোগ দেওয়া শিখতে থাকো, কাজে লাগবো। এই শিক্ষা কখনো, কোনো শিক্ষাই মানুষের কোনোদিন একবারে বৃথা দেয় না। ধরো তুমি এইখান থেকে যাইয়া তুমি একটা দেশে সাইবেরিয়া গেছো গা, বা ইউরোপ গেছো গা, যে কোনো জায়গায় গেছো গা, হঠাৎ করে তোমার আপন বাইরে কুয়েত নিতে হইব, তাহলে তোমার এটা কাজে লাগবো কিনা? এখন এটা একটা প্যাটার্ন একবারে সম্পূর্ণ ভিন্ন হয়ে যায় না, পুরাপুরি উল্টে যায় না। 100 এখন আছে 100, পরের দিন এটা 200 হইব না। 100 জায়গায় এটা 120-30 হইতে পারে। 100 জায়গায় আবার তোমার কমে গিয়া 70 হইতে পারে। যেমন ধরো সিঙ্গাপুরের ম্যান পাওয়ারের কয়েকটা জিনিস কমে গেছে গা, কিন্তু সব কি বাদ হয়ে গেছে? লাগতো, এখন লাগে না। লাগে না, সব কি বাদ হয়ে গেছে? না। তো এই জন্য কোনো শিক্ষায় কোনোদিন কি যায় না, বৃথা যায় না। শিক্ষার ব্যাপারে আমরা ডাউন টু দি আর্থ হবো। আমরা আজকে যে জিনিসগুলো শিখলাম, এগুলো অনুযায়ী আমরা চলবো। নিজের মন এবং ব্রেন এই দুইটারে কন্ট্রোল করে চলার চেষ্টা করুন। একদিকে ফোকাস রেখে এগুলো শিখা, মানুষকে বোঝানোর ব্যাপারে মুখ খুলতে হইব। হ্যাঁ, মানুষের বোঝানোর ব্যাপারে কি করতে হইব? মুখ খুলতে হইব। মানুষের প্রতি আন্তরিক হইতে হইব, মানুষকে মন থেকে ভালোবাসতে হইব। তুমি যদি উপরে উপরে শুধু প্রফেশনাল হিসাবে শুধু ভালোবাসো, তাহলে তুমি মানুষের, কারণ একটা আত্মার কানেকশন আছে, তুমি তাকে, সে তার ভালোবাসা তোমার মন থেকে আসবো না। সে তোমার ভালোবাসবে, কিন্তু সে মন থেকে ভালোবাসতে পারবো না। আমাদের সবকিছুই মনে হইতেছে যে এমনি এমনি হইতেছে, আসলে তো এর পিছনে কিছু আছে। তার মানে এখানে তোমার একটা মানুষের বডি সবকিছু, হঠাৎ করে আমি এখনো স্ট্রোক করে মরে যেতে পারি, বডির থেকে শুধু আত্মাটা বাইরে হয়ে যাবো, বডিটা বডির মধ্যে পড়ে থাকবে, এটার কোনো কাজ করবো না। এই যে লড়াচড়া কথা বলা কিছু আর সম্ভব না, ঠিক কিনা? এই জন্য আত্মার একটা গান শোন। আর মানুষকে যদি আমরা মন থেকে ভালোবাসি, তার কাজটা করে দেয় না, ক্ষতি কি? ক্ষতি আসেনি? মন থেকে ভালোবাসা উইথ ডেডিকেশন এবং ত্যাগের সাথে, আমার একটু সময় বেশি লাগুক, আমার একটু শ্রম বেশি লাগুক, কিন্তু 5 মিনিট পরে খেলাম, মানুষের কাজটা মনে থেকে করে দিবে। হ্যাঁ, আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ওইটা বন্ধ করে দাও।